রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক গঠন। আর এই রাইট ফর্ম অফ ভার্ব শিখার পূর্ব শর্ত হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, তার মানে আমরা মেইন টার্গেটই দিব আগে রাইট ফর্ম অফ ভার্বকে। সো রাইট ফর্ম অফ ভার্বটা শেখার আগে আমাদের টার্গেট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা শিখবো। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না শিখে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখি, রাইট ফর্ম অফ ভার্বে 50% রুলসই কিন্তু আমরা বুঝতে পারবো না। সো আমাদের মেইন টার্গেটটা থাকবে আসলে সাবজেক্ট ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এবং তার জন্য আমরা একদম স্টার্টিং করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে। তো আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হয়ে গেল সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা ডেমো ক্লাস অলরেডি আমরা এসে আপলোড করেছি আমাদের পেজে, আপনারা এখান থেকে দেখে নিছেন। আজকের 1 ঘন্টার ক্লাসে মূলত যতটুকু ওই আপলোড ছিল তার থেকে আরো বেশি অংশ পড়ানো হবে, আর যতটুকু আপলোড করা ছিল এই আপলোডে যতটুকু বলা ছিল তার থেকে আরো ইন ডিটেলসে বলা হবে, ঠিক আছে? সো যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে আসছি, আমাদের মাথায় রাখতে হবে মেইন লক্ষ্য হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা, রাইট ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। কিন্তু তার আগে আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেন? কারণ রাইট ফর্ম অফ ভার্ব পারতে হলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। ওকে, সো এই যে একটা ওয়ার্ড সাবজেক্ট, আরেকটা ওয়ার্ড ভার্ব, আরেকটা ওয়ার্ড হচ্ছে এগ্রিমেন্ট, এই 3টা ওয়ার্ড নিয়ে একটা টপিকের নাম শুরু হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? এই নামটা আমরা বহু মানুষ বহুবার শুনেছি এই নামটা। আমাদের অনেকের কাছে এই টপিকটা একদম কমন, নামটা কমন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু এই নামটার বাংলা অর্থ আমরা কয়জনে পারবো? আর বাংলা অর্থ করে এক্স্যাক্টলি এই টপিকটার সম্পূর্ণ বাংলা এক্স্যাক্ট মিনিংটাই বা আমরা কয়জনে জানি বা পারি? যারা যারা জানেন বা পারেন একটু লেখেন তো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার এক্স্যাক্ট বাংলা অর্থ কি? আমিও লিখবো এখন, আপনিও লেখেন, দেখি মিলে যায় কিনা। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখেন, সাবজেক্ট মানে সবাই আমরা বুঝি সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট ওইটাই। ভার্ব মানে সবাই আমরা বুঝি সেন্টেন্সের ভার্ব, সাবজেক্ট ভার্ব। কিন্তু এগ্রিমেন্ট মানে আমরা যারা জানি না তারা জেনে রাখি চুক্তি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তিপত্র, এগ্রিমেন্ট পেপার, ওটা হচ্ছে চুক্তিপত্র। কিন্তু নর্মাল এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। তাইলে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাব প্লাস ভার্ব প্লাস ওবিজে। দেখেন, আমরা সবাই জানি এই অবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়, তার মানে সাবজেক্ট ছাড়াও মাঝে মাঝে হয় কিন্তু খুবই কম। তো মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তো এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি আছে। কি কি চুক্তি আছে এবং চুক্তিগুলা কয় রকমের, কয় প্রকারের, এই জিনিসগুলা নিয়েই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন অনেকেই বলতে পারেন, স্যার মানুষে মানুষের চুক্তি হয়। হ্যাঁ, তো ভার্বে বা ওয়ার্ডে এদের মাধ্যমে চুক্তি কিভাবে হয় বিষয়টা তো স্যার বোধগম্য হইল না। এই জিনিসটা আমি এখন বোধগম্য করব, কিন্তু বোধগম্য বা বোঝানোর আগে আপনি খেয়াল করবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমরা এখন জিনিসটা বোঝানোর ট্রাই করি। ফর এক্সাম্পল, আমরা জানি এম, ইজ, আর নামে কয়েকটা ভার্ব আছে। ফাইন, এটা আমরা সবাই জানি। আমাকে একটু বলেন তো, আয়ের পরে আমরা কি লিখি এই 3টার মধ্যে? এক্স্যাক্টলি যারা বলতে পারছেন জানেন এম। হি এর পরে আমরা কি লিখি বলেন তো? ইজ। পারি। হি না লিখে যদি লিখি দে, তারপরে কি লিখবো বলেন তো? আর। খুব সুন্দর, সবাই পারলাম। তো এইখানে একটা কথা হইলো, হি এর পরে আমরা ইজ কেন লিখলাম? হি এর পরে ইজ লিখলাম এই কারণে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা ইজ লিখতে হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আর লিখতে হয়। আচ্ছা, যদি সিঙ্গুলার হইলে ইজ লিখতে হয়, প্লুরাল হইলে আর লিখতে হয়, তাহলে আমাকে বলেন তো, আইও তো সিঙ্গুলার, আয়ের পরে কেন ইজ না লিখে আমি লিখলাম? এটা কিন্তু একটা কোশ্চেন। আয়ের পরে কেন আমরা কখনো ইজ ব্যবহার না করে এম ব্যবহার করলাম? সবাই বলবেন যেটা দিতে হয়, কিন্তু কেন?
আয়ের পরে কেন আমরা ইজ ব্যবহার না করি? কারণ একটু আগে আমরা জানলাম সাবজেক্ট সিঙ্গুলার হইলে ইজ হয়, সাবজেক্ট প্লুরাল হইলে আর হয়। তো আই তো সিঙ্গুলার, ফার্স্ট পার্সন ঠিক আছে, আই তো সিঙ্গুলার। তো আই যদি সিঙ্গুলার হয় তাহলে কেন আমরা ইজ না দিয়ে এম দিই? তার কারণ হইলো এই এম ভার্বটা এই আই সাবজেক্টের সাথে চুক্তি করছে যে আই এর পর যত রকমের ভার্ব থাকুক না কেন, ইজ আর যাই থাকুক না কেন, এম বসাইতে হবে, এটা ফিক্সড, এটা চুক্তি। আবার হিয়ের পর কেন ইজ বসাবো, হিয়ের পরে এম কেন বসাইতে পারবো না? এর কোনো কি লজিক আছে? এর কোনো লজিক নাই। এর একটাই কথা, হিয়ের সাথে অর্থাৎ সকল সিঙ্গুলার সাবজেক্টের সাথে, সকল সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ চুক্তি করে নিছে যে যাই হোক না কেন, যাই হোক না কেন সিঙ্গুলারের পর ইজ হবে, এটা একটা চুক্তি। প্লুরাল সাবজেক্টের পর আর হবে, এটা একটা চুক্তি। আচ্ছা, যদি পাস্ট টেন্স হয় তাহলে আর এর বদলে আমরা ওয়ার লিখবো, কেন এরকমটা লিখি? আমরা কি কোনো কাউকে কোশ্চেন করছি স্যার পাস্ট হলে আর লিখি, প্রেজেন্ট হলে ওয়ার লিখি, সরি প্রেজেন্ট হলে আর লিখি, পাস্ট হইলে ওয়ার লিখি, কেন এরকমটা লিখি স্যার? এটা কি কখনো আমরা কাউকে কোশ্চেন করছি? যদি কোশ্চেন করতেন তাহলে ওই স্যার একটু উত্তর দিত যে বাবা এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট, চুক্তি, এটা একটা চুক্তি করে রাখছে। তোমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার সাথে প্রেজেন্ট টেন্স হলে আর হবে, আর পাস্ট টেন্স হলে ওয়ার হবে। দিস ইজ দ্য এগ্রিমেন্ট, এটা একটা চুক্তি। কার মধ্যে চুক্তি? এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। তো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এইরকম আর কি কি চুক্তি আছে, সেই চুক্তিগুলা নিয়ে আপনাদের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আশা করি কিছুটা বুঝছেন। এবার ফার্দার আরেকটা ডিটেলসে যাই। হ্যাঁ, অনেকের কাছেই হিয়ের পরে ইজ অথবা আর দিয়ে বলি এ বয়, এটা যদি সলভ করতে বলি, এটা প্রায় যারা উপস্থিত আছে 99% মানুষই পারবেন, হিয়ের পরে ইজ হবে, আর হবে না, হি ইজ এ বয়। তো আমি তো সাবজেক্ট এবং ভার্বের সাথে যা চুক্তি কম বেশি তো জানি, তাই না? সো ওয়েট, আরেকটা সেন্টেন্স লিখি। হি along with his friends is অথবা আর গোয়িং টু স্কুল। আশা করি স্ক্রিনের লেখা সবাই বুঝতে পারতেছেন। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ অথবা আর গোয়িং টু স্কুল। সো এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, এইটা হচ্ছে ভার্ব। আপনাকে পিক করতে বলতেছি, ইজ পিক করবেন না আর পিক করবেন? ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে ফ্রেন্ড না দেখে, ফ্রেন্ডস আছে যেহেতু প্লুরাল একের অধিক, আর পিক করবে। আবার আরো কিছু স্টুডেন্টস আছে একদম শুরুতে সাবজেক্ট যেহেতু হি আছে, তারা আবার ইজ পিক করবে, তাই না? এইখানে লাগবে একটা গোজামেল যে আমি এইটা পিক করব না এইটা, কারণ গ্যাপের আগে আমার তো প্লুরাল, তাহলে এটাই পিক করার কথা, এটাই মোস্ট লজিক্যালি কারেক্ট। আবার অনেকে বলবে না একদম শুরুতে যেটা আছে সেটা সাবজেক্ট, এখানে একটা লাগে ক্যাচাল। এরকম আরেকটা সেন্টেন্স লিখি, দেখেন। হি ইজ অথবা আর এ পোর ম্যান। এটার উত্তর বলেন তো? এটার উত্তর 99% মানুষ পারবেন, হি এর পরে ইজ হবে, হি ইজ এ পোর ম্যান, সবাই আমরা জানি, ফাইন। কিন্তু যদি এবার একটা লাইন লিখি, দ্য পোর ইজ অথবা আর বর্ন টু সাফার। একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি পোর লিখছি, পোর্স লিখি নাই, ঠিক আছে? দ্য পোর ইজ অথবা আর বর্ন টু সাফার, এইখানে আমি মনে করি 99% স্টুডেন্টস আপনারা দাগাবেন ইজে, কারণ পোর সিঙ্গুলার। কিন্তু ওয়েট ওয়েট, এখানে পোর এর পরে ইজ হবে না, হবে আর। সো যারা মনে করতেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো খুবই সোজা, আমরা জানি যে সিঙ্গুলার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়, প্রেজেন্ট পাস্টে এক একটা জিনিস আছে, এগুলো তো ছোট কাল থেকে পড়ে আসছি। কিন্তু এরকম লটস অফ কনফিউজিং কোশ্চেন আছে, আপনাকে একদম অ্যামিউজড বা কনফিউজড করে দিবে যে আপনি কোনটা ইউজ করবেন। ফর এক্সাম্পল, এখানে পোর, কোন নিয়মটার কারণে এখানে ইজ হবে না? আমি তো পোর্স লিখি নাই, আমি তো লিখছি পোর, তাহলে কোন নিয়মটার কারণে
এখানে ইজ না হয় এখানে আর হবে। এরকম লটস অফ মিস্ট্রিজ আর অ্যাভেলেবল ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেকশন। এই সেকশনে এরকম অনেক মিস্ট্রিজ আছে। তো এই মিস্ট্রি বা এই রুলস গুলা পড়ার আগে আমরা দেখে নিলাম যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি। এইখানে পোর সিঙ্গুলার থাকার পরেও চুক্তি হয়েছে ইজের সাথে, কিন্তু এইখানে পোর সিঙ্গুলার থাকার পরেও চুক্তি হয়েছে আর এর সাথে। তো কোন সেই চুক্তি যার কারণে পরের পরে আর বসাইতে হইতেছে? সো কোন সেই চুক্তি যার কারণে পরের পর ইজ বসাইতে হইতেছে? এই চুক্তিগুলা নিয়েই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিগুলা, এই চুক্তিগুলো আমরা শিখবো। সো আশা করি আপনারা টপিক নেম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সরাসরি রুলসে চলে যাব। রুলসে চলে যাওয়ার আগে আমি একটু 20 সেকেন্ড একটু ব্রেক নিতেছি, আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন 20 সেকেন্ড। ওকে, আশা করি 20 সেকেন্ডের মধ্যে আমি চলে আসছি। আচ্ছা, তো রুলস ওয়ানে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করবো, যেহেতু আমরা লাইভে ক্লাস নিচ্ছি, সবাইকে এখানে আনমিউট করে রাখা হয়েছে। অবশ্যই পড়াইতে গেলে কারো না কারো কোনো না কোনো বিষয়ে সমস্যা হবে, রাইট? সো আপনারা যারা গুগল মিটে আছেন, দেখবেন আপনাদের একদম ফ্রন্ট স্ক্রিনে একটা হ্যান্ড সিম্বল, হাতের একটা সিম্বল বা চিহ্ন আছে। যাদের সমস্যা হবে ওই হাত চিহ্নটা উঠায় রাখবেন, ঠিক আছে? সরি, যাদের সমস্যা হবে ওই হাত চিহ্নটা উঠায় রাখবেন। আমি সমস্যাগুলা কখনোই ক্লাসের মাঝখানে শেয়ার করব না। আমি একদম ক্লাস শেষ করে সব সমস্যাগুলা একসাথে সমাধান করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত থাকতে হবে। আরেকটা বিষয়, আপনার যে সমস্যা হচ্ছে ওটা খাতা এবং কলমে লিখে রাখতে হবে, ঠিক আছে? সো আরেকটু সময় নিতেছি। আমি একান্ত দুঃখিত, আমার বাবা ডাকছিল, ফ্যামিলির সাথে থাকি আমি একসাথে। ওকে, সরি। তো যেটা বলছিলাম, হাত তুলে রাখবেন এবং যে সমস্যাটা হবে ওই সমস্যাটা একটু খাতায় নোট করবেন। কোথায় নোট করবেন? খাতায়। সো একসাথে ক্লাস শেষ হওয়ার পর যাদের হাত তোলা থাকবে আমি সবাইকে আস্ক করে সবার সমস্যাটা জেনে নিব। আর যদি কারো এমনি শর্ট একটু অল্প এদিক সেদিক সমস্যা হয় যে 1 সেকেন্ডই হয়ে যাবে, তারা চাইলে ইনবক্সে মেসেজ সেকশনে লিখে রাখতে পারেন। যদি আমি মনে করি 1-2 সেকেন্ডের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে, তাহলে আমি সেটা 1-2 সেকেন্ডে বলে দিব। যদি মনে করি যে না আমার 2-3 মিনিট সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আমি জিনিসটা একদম ক্লাস শেষ করে সবার কোশ্চেন গুলো একসাথে নিব। আশা করি আমার ইনস্ট্রাকশন সবাই বুঝতে পারছেন। ওকে, দেখি আপনাদের মধ্যে কেউ মেসেজে কোনো গুরুত্বপূর্ণ জিনিস লিখছেন কিনা, ওটা দেখে আমি তারপরে আবার ক্লাসে চলে যাব। আচ্ছা, অনেকে উত্তর করছেন। হ্যাঁ, কর্তা ক্রিয়ার সম্পর্ক থেকে আমরা বলবো যে কর্তা ক্রিয়ার আসলে চুক্তি, না শিউলি আক্তার? আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিতে পারছেন। ওকে ফাইন, যারা জানেন তো জানেনই, অনেকে এখানে আছেন রিভিশনের জন্য আসছেন, আবার অনেকেই কিন্তু এখানে আছেন যে শেখার জন্য আসছেন। রিভিশন হচ্ছে আলহামদুলিল্লাহ, যারা শিখতেছেন তারা আসলে খুবই কামিয়াব হবেন, কারণ শেখাটাই দরকার। রেকর্ড অন করা হয়েছে, আপনাদের স্ক্রিনে ভিজিবল হবে না, বাট অন করা হয়েছে। ওকে ফাইন, টুকটাক যদি এরকম কিছু থাকে আপনারা এসএমএস করতে পারেন, কিন্তু বড় সমস্যা 2-3 মিনিটের সমস্যা হলে তাহলে আপনারা হাত তুলে রাখবেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি দেখে রাখতেছি যে সানজিদা আর শামিমা আপনাদের সমস্যা হয়েছে, হাত তুলে রাখছেন। তো প্রশ্নটা অবশ্যই খাতায় লিখে রাখবেন, ক্লাস শেষ করে আমি আবার আপনাদেরকে ইনশাল্লাহ অ্যাটেন্ড করবো। সো এখন ডিরেক্ট ক্লাস শুরু করব, ভালো করে সবাই খেয়াল করবেন। ওকে ফাইন।
তো ক্লাসে আমরা চলে আসতেছি, বিসমিল্লাহ। 1 নাম্বার রুল, এটা আমি কিন্তু আমার যে ভিডিওটা আছে সেখানেও দেখাইছিলাম। দেখেন, মাস্টার্স বইটা অনেক বড়। একটা জিনিস মাথায় রাখবেন, এই বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা একই রুলস বারবার 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 রিপিট করছে। আর একটা রুলস এর মধ্যে যেখানে মাত্র 2-3টা লাইনের একটা রুলস শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে ভুগি যোগী কারণ বুঝিয়ে অনেক বেশি বড় করে লাইনটা করছে। এর উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে বইয়ের সাইজ বড় করা, আর একটা হচ্ছে বেশি বেশি রুলস অ্যাপ্লাই করা, খামাখা অপ্রয়োজনীয় বেশি রুলস অ্যাপ্লাই করা। কারণ কি? কারণ যার বই যত বেশি রুলস হবে তার বই ততটা ভ্যালুয়েবল হবে, যার বই যত বেশি পৃষ্ঠা সে মার্কেটে ততটা করতে পারবে। কিন্তু আমরা মাস্টার্স এত ইজি এবং সিম্পল ওয়েতে শিখবো যে আমরা যারা কিনা মাস্টার্স নতুন শিখতে আসি তারা অবাক হয়ে যাব। আর আশা করি যারা একবার শিখে আসছি তারা অনেক হেল্পফুল হবে। সো এই যে 1 নাম্বার রুলসটা আছে, এইখান থেকে বেশি কিছু পড়ারই দরকার নাই, জাস্ট খালি হাইলাইটেড এরিয়াগুলো আপনারা খেয়াল করবেন, তারপরে সমস্যা হলে হাত তুলে লাগবেন। হাইলাইটেড এরিয়াতে লেখা আছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। একদম 1 নাম্বার তো বেসিক রুল, এই রুলটা সবাই জানি, এই রুলটা আশা করি পড়ার নাই। রুম যেহেতু সিঙ্গুলার ইজ হবে, হেডমাস্টার যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ওয়ান্স হবে, সবাই কিন্তু আমরা জানি এগুলা। বুক সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, বিলংস হবে। মনির যেহেতু সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, লাইকস হবে। এই বেসিক রুলটা জানি না এমন কেউ নাই। সো এতটুকুই লেখা যায়, তো সাবজেক্ট সিঙ্গুলার ইজ ইকুয়াল টু ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ভার্বটি সিঙ্গুলার। এত কিছু লেখার কোনো দরকারই নেই, 1 নাম্বার রুলটা শেষ আশা করি। তারপরে সমস্যা থাকলে হাত তুলে রাখবেন। আমরা সরাসরি 2 নাম্বার রুলসে চলে যাব। ফাইন, 2 নাম্বার রুলসটা আমি আমার ভিডিও ক্লাসটাতে শেয়ার করেছিলাম। 2 নাম্বার রুলসটা হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড আছে যার সাথে জন্মগতভাবে একটা এস যুক্ত থাকে। আমরা জানি যে পেন, এটাকে প্লুরাল করতে হয় পেন্স। এই এসটা কি জন্মগত না আমরা অতিরিক্ত প্লুরাল করার জন্য আনি? এক্স্যাক্টলি, অতিরিক্ত প্লুরাল করার জন্য আনি। সো এই এসটার কারণে আমাদের কি করতে হবে, সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে, আমাদের আর লিখতে হবে, এটা সবাই জানি। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন দেখেন, একটু নিচে লিখি, নিউজ। ঠিক আছে, এই নিউজ ওয়ার্ডটা, নিউজ এটার সাথে যে এস যুক্ত আছে এটা কিন্তু জন্মগত, এটা প্লুরাল করার জন্য কিন্তু এটার সাথে এস যুক্ত হয় নাই। যেমন মার্স, মঙ্গল গ্রহ, মার্স সবাই জানি, মার কিন্তু না, মার্স। সো এই নামটা কিন্তু প্লুরালের জন্য হয় না, এটা জন্মগত এস যুক্ত আছে। তো যেগুলো এরকম জন্মগত এস যুক্ত আছে সেগুলা কখনই প্লুরাল হবে না, সেগুলা সিঙ্গুলার হবে, এক কথায় শেষ। সো এত কিছু লেখার তো আসলে দরকারই নাই। দেখেন, মার্স, ফাইন, মঙ্গল গ্রহ একটি গ্রহের নাম। এই একটা রুল দিয়ে যে কতগুলো উনি রুল, মানে এই বই রুল বানানো হয়েছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। সিঙ্গুলার ভার্ব হবে, এখানে এক কথাই শেষ, যে সকল ওয়ার্ডের সাথে এসটা জন্মগতভাবে যুক্ত থাকে সেগুলা প্লুরাল না, সেগুলা সিঙ্গুলার। কারণ একটা জিনিস, যেমন ম্যাথমেটিক্স, এটা তো একটা সাবজেক্টে না, ম্যাথমেটিক্স লাস্টে এস যুক্ত আছে, তো আমরা কি ম্যাথমেটিক্স এস বলবো? প্লুরাল হয়েছে কি না, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সো মার্স ডেফিনেটলি এর সাথে আপনার কি হবে, ইজ হবে, কোনো কথাই নেই, কারণ এটা একটা গ্রহের নাম। সো এই রুলটাই দেখেন প্যাচে এখানে আরো লেখছে যে বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, হ্যানের নাম, ত্যানের নাম, আমাদের তো দরকার নাই। আমরা জাস্ট একটা জিনিস শিখবো, নাউনের পরে যদি জন্মগত এস যুক্ত থাকে সেটা সিঙ্গুলার হবে, দ্যাটস ইট। যেমন স্টার ওয়ার্স, স্টার ওয়ার্স এটা সবাই জানে, এটা খুবই একটা ফেমাস একটা ড্রামা, সবাই জানে। সো এটা একটা ড্রামার নাম, একটা বইয়ের নাম। সো এইখানে একটা এস যুক্ত আছে, এটা জন্মগত, এটা সিঙ্গুলার হয়েছে। দেখেন ওয়াজ, ওয়াজ পাস্টের ক্ষেত্রে ওয়াজ সিঙ্গুলার, সবাই জানেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কি 100টা দেশ, 10টা দেশ, না একটা দেশ? সবাই জানেন, যারা লেখাপড়া করেন না তারাও জানে ইউনাইটেড স্টেটস মানে একটা দেশ। এসটা কেন আসছে ভাই? এসটা জন্মগত, বাই ডিফল্ট, বিল্ট ইন, এটা আগে থেকে আছে, এটা প্লুরাল করার জন্য আনে নাই। অবশ্যই এখানে ইজ হবে, কথা শেষ। এত ভুগিসুগি লেখার তো দরকারই নাই। কালচারাল স্টাডিজ, এটা ডিপার্টমেন্টের নাম, সবাই অনার্সে মাস্টার্স লেখাপড়া করেন, শেষ করে আসছেন, রানিং স্টুডেন্ট আছেন, সবাই জানেন কালচারাল ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের নাম। এখানে বিল্ট ইন এস আছে, জন্মগত এস, এটা অবশ্যই সিঙ্গুলার, প্লুরালের এস না। তো যার কারণেই এটাকে থার্ড পারসন সিঙ্গুলার কাউন্ট করে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ফাইন, 3 নাম্বার, 2 নাম্বার রুল, 2-3 আসলে একটাই রুল, এটা আমাদের হয়ে গেল। সো আরো যারা আছেন বুঝেন না অবশ্যই হাত তুলে রাখবেন যদি বুঝতে সমস্যা হয়। অলরেডি 2জন হাত তুলে রাখছে,
আপনাদের সমস্যা থাকলে হাত তুলে লাগবে। এই একই কোশ্চেন আবার রিপিট করছে, একই কোশ্চেন ওয়াই কেন রিপিট করে আমি জানি না, বইয়ের সাইজ বাড়ানোর জন্য। একই জিনিস আবারও গ্যালিভার্স ট্রাভেলস। গ্যালিভার্স ট্রাভেলস এই বইটার নাম জানি না এরকম আশা করি কোনো পাবলিক নাই, আশা করি যারা লেখাপড়া করি তারা গ্যালিভার্স ট্রাভেলস এর নাম শুনি না এরকম নাই। এটা একটা বইয়ের নাম। কয়টা বইয়ের নাম ভাই? একটা বইয়ের নাম। এটা একটা জন্মগত এস, তার মানে এটা সিঙ্গুলার। অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, জন্মগত এস। এই অ্যারাবিয়ান নাইটস নিয়ে 14টা দিচ্ছে। সো যেহেতু এগুলা জন্মগত এস যুক্ত আছে, কোনো প্লুরাল কিছু না, তার মানে ইজ বসবে। কাহিনী একদম ক্লিয়ার, ঠিক আছে? সো এগুলো আশা করি বুঝছেন সবই। এগুলো একই জিনিস বারবার দিচ্ছে। হ্যাঁ, ভালো কথা, যাদের মাস্টার্স বইটা আছে বইটা সামনে নিয়ে বসলে ভালো হয়। আর যাদের বই নাই দ্রুত কিনে ফেলবেন, খাতা কলম নিয়ে বসবেন, নোটস করবেন, আপনাদের নিজেদের উপকার হবে। আর এগুলা যেটা পড়াচ্ছি তার উপর তো শুক্রবার দিন এক্সাম থাকতেইছে। এই দেখেন, এইটা নিয়েও যে কেন এত বড় রুলস লেখার প্রয়োজন পড়ে আমি আসলে বুঝি না। প্লুরাল সাবজেক্টে সাধারণত প্লুরাল ভার্ব হয়, এটা জানে না কি? আচ্ছা, জানে না অনেকে, ঠিক আছে। এক লাইন লিখলে কিন্তু এরাম, মানে হি সিঙ্গুলার এরপরে ইজ হবে, দে প্লুরাল এরপরে আর হবে, দ্যাটস ইট। প্লুরাল সাবজেক্টের পর প্লুরাল ভার্ব হয়, দ্যাটস ইট। এটা তো দরকারই নাই। আর এটা দিছো ভালো কথা, তাহলে এত এক্সাম এক্সারসাইজ দিছো কেন? মানে এতটুকের পর জাস্ট খেলে এতটুকু দিলে কিন্তু বইয়ের সাইজ গুলা ছোট হয়। বইয়ের সাইজ আসলে যত ছোট হয় পোলাপানদের ভিতর থেকে ভয় দূর হয়, যে ছোট বই ইনশাল্লাহ আমি ওটা শেষ করতে পারবো, তাই না? যাক, আমরা চলে আসি, এটা জানি ভাই, এটার কিছু পড়ার নাই। GRAP, গ্র্যাপ, এর অর্থ হচ্ছে আঙুর। যারা জানেন না অর্থটা বলে দিলাম। এই যে আঙুর লেখাও আছে আঙুর, আর এর সাথে ইএস যোগ করে এটা প্লুরাল হয়েছে গ্র্যাপস। এটা যেহেতু প্লুরাল তাহলে অবশ্যই এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইতো। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার না, ভার্ব যা আছে তাই থাকবে, মানে ডি নাম্বার উত্তর হবে টেস্ট। আচ্ছা, যদি GRAP থাকতো সেক্ষেত্রে অবশ্যই এর সাথে এস বা ইএস, মানে ভার্বের সাথে তখন এস বা ইএস যুক্ত হইতো। এটা আশা করি আমরা সবাই জানি। ফাইন। এরকম ড্যাশ দেয়ার এনি নার্সিং স্কুলস, দেখেন তো স্টুডেন্টসরা, নার্সিং স্কুল বলেছে না স্কুলস, এটা তো প্লুরাল, তাহলে অবশ্যই আর হবে। এই যে আর হবে। ও আচ্ছা, এখানে দেখেন আর কিন্তু দুইটা, এটা ট্রিকি। এইটা ট্রিকি হওয়ার পরেও আমরা ছোট ক্লাস থেকেই পড়ে আসছি ভাইয়েরা, বড় স্থান হইলে তার আগে ইন বসে, ছোট স্থান হইলে অ্যাড বসে। দেখেন তো চিটাগাং কি আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মতো কোনো ছোট জায়গা না। চিটাগাং বড় একটা বিভাগ। চট্টগ্রাম বিভাগে ইন্টার পরীক্ষা দিতেছে পোলাপান, চট্টগ্রাম বিভাগ থেকে এটা একটা বিভাগ, বড় জায়গা। অবশ্যই এর আগে কি বসবে? ইন। এনে তো অন আছে, কেটে দিলাম, ইন বসছে। ভেরি ইজি। হ্যাঁ, এইটা একটু ট্রিকি, অনেকে আমরা জানবো না এটা। দেখেন, মেমোরেন্ডা, এটার বেজ ওয়ার্ড হচ্ছে, না এটাই বেজ ওয়ার্ড, সরি, এটার প্লুরাল হচ্ছে, ভুল বললাম, এটা প্লুরাল ওয়ার্ড। বেজ ওয়ার্ড হচ্ছে ম্যামোরেন্ডাম। জি, মেমোরেন্ডাম, এটা হচ্ছে বেজ ওয়ার্ড। মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। দেখেন এখানে লেখা আছে মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। ওই মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না। হ্যাঁ, 90% ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায়, ঠিক আছে, কিন্তু 10% কিছু ওয়ার্ড আছে যার সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যায় না। তার মধ্যে এটা হচ্ছে মেমোরেন্ডা। বুঝতে পারছি? মেমোরেন্ডাম স্মারকলিপি, ওই মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। এটা মাথায় রাখতে হবে। সো এটা প্লুরাল, আর যার কারণে প্লুরাল ভার্ব আর বসছে। যদি এখানে মেমোরেন্ডাম লেখা থাকতো, আই রিপিট, আমি আবার বলছি, মেমোরেন্ডাম লেখা থাকতো, তাহলে কিন্তু এখানে অবশ্যই ইজ বসতো। ফাইন। 15, 16 এগুলো একই জিনিস, আপনারা দেখে নিবেন। এটা ট্রিকি ছিল, আমি এটা তো করেই দিলাম। সো এই রুলসটা হচ্ছে 4 নাম্বার রুলসটা হচ্ছে 4 নাম্বার রুল, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হয়, ভেরি ইজি। ফাইন। যার সমস্যা হচ্ছে হাত তুলবেন। আবারও বলতেছি, ইউ পিপল আর এনকারেজ টু রেইজ ইউর হ্যান্ডস। 2জন মাত্র হাত তুলছেন, আরো পিপল হাত তুলবেন, কারণ হাত না তুললে আপনারা যদি কোঅপারেট না করেন, আমি ভালো মতো যে আসলে বুঝাইতে পারতেছি কিনা সেটা আমি বুঝবো না। সো আপনাদের ফিডব্যাক আমার আসলেই দরকার। একটু না বুঝলে অবশ্যই হাত তুলবেন। ওকে, 5 নাম্বার রুলসে চলে দেখেন, রুলস পড়ানোর আগে আমি কেটে রাখছি, এর কোনো দরকারই নাই এই রুলসটার, কারণ এইখানে এই রুলসটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে খুবই কঠিন করে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এত ব্যাখ্যাতে যাবই না, আমরা একটু সোজা একটা বিষয়ে চলে যাব। একটা ফ্রেশ পেপার লাগবে আমার। ওকে, পেপার চলে আসছে। দেখেন, একটু বুঝতে হবে রুলটা, বুঝলে কোনো ব্যাখ্যার দরকার নেই। হি ইজ অথবা আর এ
গুড বয়, দি কালার অফ হিজ আইস ইজ অথবা আর ব্লু, BLUE, ব্লু। ওকে ফাইন। একটু ফোকাস করতে হবে, লেখাটা একটু কষ্ট হবে বুঝতে, আই নো, বাট স্টিল আমি যেহেতু বলে দিচ্ছি মুখ দিয়ে আশা করি বুঝতে পারবেন। ওকে, খেয়াল করুন, হি ইজ অথবা আর এ গুড বয়, এটা সবাই পারবো, ইজ। আচ্ছা পারবো, সমস্যা নেই। এই অংশটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট। এটা আমরা সবাই জানি নরমালি, মানে প্রায় 80% ক্ষেত্রে, সব পার্সেন্ট না, নরমালি সাধারণত সাবজেক্ট ভার্বের আগে সাবজেক্ট থাকে। ফাইন, এইটা একটা ভার্ব। তাইলে এই যে ভার্বের আগে এত বড় যে একটা জিনিস, এই এত বড় জিনিসে, এই এত বড় জিনিসের সাবজেক্ট কই? মজার বিষয় হচ্ছে আসলে এত বড় পুরা জিনিসটাই সাবজেক্ট। ইয়েস, আপনারা ঠিক শুনতেছেন, এই এত বড় এই পুরা জিনিসটাই হচ্ছে সাবজেক্ট। সো এইটার রুল হচ্ছে, যখন বড় সাবজেক্ট, প্রশ্নে যখন বড় সাবজেক্ট থাকে তখন অ্যান্সার কিভাবে করব? ছোট সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ধরে প্লুরাল ধরে করা যায়, কিন্তু যখন পরীক্ষায় বড় সাবজেক্ট আসবে তখন কিভাবে করব? সেটা বড় সাবজেক্টের রুল, রুলসটা আমার ক্রিয়েশন। রুলসটা হবে, যদি সেন্টেন্সে বড় সাবজেক্ট থাকে, ইন দ্যাট কেস হোয়াট উইল উই ডু, আমরা করব কি? জেনে রাখুন, সেন্টেন্সে যদি বড় সাবজেক্ট থাকে তাহলে দেয়ার মাস্ট বি এ প্রিপোজিশন এন্ড দ্যাট দিস ইজ অফ। একটা বড় সাবজেক্ট যদি থাকে, বড় সাবজেক্টের মধ্যে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে এবং সেটা থাকবে অফ। এটা ডেফিনিট, এটা নির্দিষ্ট, এটা ফাইনাল, অফ থাকবেই। সো রুলসটা হচ্ছে, বড় সাবজেক্ট যদি থাকে তাহলে অফ এর আগের অংশটা হচ্ছে আপনার হেড ওয়ার্ড। একটা ওয়ার্ড ইউজ করলাম, হেড ওয়ার্ড, নতুন একটা শব্দ। হেড ওয়ার্ড মানে কি? এর বাংলা হচ্ছে মূল শব্দ। হেড ওয়ার্ড মানে কি বলেন তো? এক্স্যাক্টলি, হেড ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। সাবজেক্ট তো ভাই আমার পুরাটা, কিন্তু পুরা সাবজেক্ট দেখলে সমস্যা আছে। এখানে আইস আছে, দেখেন তো স্টুডেন্টস, এখানে কি আছে? আইস। যারা আইস কে ধরবে তারা তার দিবে। আবার এখানে আছে কালার, কালার তো সিঙ্গুলার, এস নাই, তাহলে যারা কালার কে ধরবে তারা ইস দিবে। সো বলতে পারে, তো ভাই আমরা তো কোনোটাতেই দোষ করি নাই, পুরাটা আপনি সাবজেক্ট বলছেন, পুরাটা সাবজেক্ট, আমি আইস ধরে করছি, তার মানে কি আর ধরে করছি, ফাইন। আবার আমি সিঙ্গুলার কালার ধরে করছি, আমি ইস ধরে করছি, ফাইন। তো যেহেতু বললাম পুরাটা সাবজেক্ট, যে চান একটা ধরে করতেই পারেন, ঠিক আছে না? কিন্তু ওয়েট, গ্রামারবিদ এই সমস্যার সমাধান করে দিছে। তারা বলছে, যদি সাবজেক্ট এরকম বড় থাকে তাহলে আপনার সাবজেক্ট থেকে একটা হেড ওয়ার্ড বাছাই করতে হবে। হেড ওয়ার্ড মানে মূল শব্দ বাছাই করতে হবে। ওই মূল শব্দ আইসও হতে পারে, কালারও হতে পারে। ওই মূল শব্দ বাছাই করে ওইটার ভিত্তিতে লিখতে হবে। এভাবে দুইটার ভিত্তিতে যে যার মতো লিখবে এটা হবে না। তাহলে এখন মূল শব্দটা বাছাই করে কিভাবে, যেটা একদম ট্রেডিশনাল বা একদম বেসিক রুল সেটা বলতেছি। মূল শব্দ বাছাই করে, এরকম বড় যদি সাবজেক্ট থাকে, এই বড় সাবজেক্টের বাংলা করতে হয়। বড় সাবজেক্টের বাংলা করে, বাংলা করার পর লাস্টে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে হেডওয়ার্ড, মানে মূল শব্দ। আই রিপিট, বড় সাবজেক্টের বাংলা করে লাস্টে যে শব্দটা বাংলা করে শব্দটা আসবে সেটাই হচ্ছে হেডওয়ার্ড, মূল শব্দ। আসেন বাংলা করি। দ্য কালার অফ হিজ আইস, এর বাংলা হচ্ছে তার চোখের রং। দেখেন তো, আগে কি মানে চোখ কি লাস্টে আসছে না রং লাস্টে আসছে? আমি আবার বলতেছি, বড় সাবজেক্ট করে বাংলা করলে, বড় সাবজেক্টের বাংলা করলে যেটা লাস্টে আসবে সেটা হেডওয়ার্ড। চোখ লাস্টে আসছে না রং লাস্টে আসছে? ইয়েস, রং লাস্টে আসছে, তার মানে হেডওয়ার্ড হচ্ছে রং। হেডওয়ার্ড হচ্ছে রং, ঠিক আছে? যেহেতু কালার তাই দিবেন ইস। এখন কথা হইলো, যারা কিনা নতুন নতুন গ্রামার শিখতেছেন, এই রুলসটা তাদের কাছে কঠিন লাগতে পারে, ভুগিচুগি বা সমস্যা লাগতে পারে, অথবা এমন কঠিন করে বোর্ড বলতেছি, এমন কঠিন করে আপনার প্রিলিমিনারিতে বা এমসিকিউ এক্সামে আসলো যে আপনি এটা বাংলাই করতে পারতেছেন না, তখন কি বাংলা করবেন, লাস্টে কোনটা অর্থ আনবেন, বহুত ভেজাল। তার ক্ষেত্রে শর্টকাট রুল হচ্ছে, বড় সাবজেক্ট যদি থাকে অবশ্যই অফটা থাকবে, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে অফ এর আগের অংশটা সাবজেক্ট। আই রিপিট, শর্টকাট বলছি, সাবজেক্ট যদি বড় থাকে তাহলে মাঝখানে অফ থাকবেই, তখন অফ এর আগের অংশটা হবে সাবজেক্ট। অফ এর আগে কালার আছে, এখানে কালার সাবজেক্ট হবে হচ্ছে ইজ। যে যেভাবে বুঝছেন শর্টকাটে আপনারা এই রুলসটা খাতায় লিখে নিতে পারেন,
এই রুলসটা মাস্টার্স বই এভাবে রুলসটা দেওয়া নাই, এটা কিভাবে পেঁচায় না গুছায় না কি আছে আমি পড়িও নাই। সো শর্টকাটসে যেভাবে শিখেছি এই রুলসটা যেভাবে বুঝছেন এটা লিখে নিতে পারেন। ওকে, এই রুল অ্যাপ্লাই করলে দেখেন বড় সাবজেক্ট অফ আছে, এর আগে কি আছে দেখেন, সরি, অফের আগে আছে পেয়ার, পেয়ার অফের পরে আছে সিজার্স মানে কাচ্চি, এটা প্লুরাল কিন্তু এইটা সিঙ্গুলার। আবার দেখাচ্ছি, এইটা প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, অপের আগে সিঙ্গুলার, তার মানে এখানে অবশ্যই আমরা কি চুজ করব, এইখানে অবশ্যই আমরা চুজ করব ইজ। পেয়ার অফ প্যান্টস, প্যান্টের জোড়া, অপের পরে কিন্তু প্লুরাল কিন্তু অপের আগে পেয়ার সিঙ্গুলার, পেয়ার মানে জোড়া, আপনি ধরেন অর্থ বুঝেন না সমস্যা নাই, তো অপের আগে এস বা ইএস নাই, প্লুরাল নাই, তার মানে সিঙ্গুলার, ইজ, খেলা শেষ, এতটুকুই। ঠিক আছে, এই মোটামুটি, আর এগুলা তেমন একটা দরকার না, আপনি চাইলে বাসায় দেখে নিতে পারেন। সো মেন হচ্ছে অফের আগের অংশটাই, এখানে শুধু পেয়ার দিয়ে করছে, আমরা এক্সারসাইজ যখন করবো আরো ইন ডিটেলসে তখন আমরা বিভিন্ন ভাবে দেখবো, যাই ভাবে হোক না কেন অফের আগের অংশটা হেড ওয়ার্ড, এটা মাথায় রাখলেই হবে, দ্যাটস ইট। আমরা 5 নাম্বার যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা 6 নাম্বারে চলে যাচ্ছি। এত বড় রুলস আসলে পড়ার দরকারই নাই, 6 নাম্বারে যতটুক দাগানো আছে আমরা শুধু ততটুকুই পড়বো। আমরা নর্মালি জানি সাবজেক্ট একটা সেন্টেন্সের যে সাবজেক্ট দিয়ে শুরু হয় এই সাবজেক্টটা হয় নাউন হয় নর্মাল ক্ষেত্রে, নতুবা প্রোনাউন হয়। নাউন মানে কি, রিপা, রিপন, নীলিমা, আমার নাম হাসিব, এরকম নাউন, পেন, বুকস, হ্যাঁ গালিভার্স ট্রাভেলস একটু আগে বললাম নাউন। আর প্রোনাউন কি, ছেলে হইলে হি, মেয়ে হইলে সি, একের অধিক হইলে দে, ঠিক আছে, আমি হইলে আই, আমরা হইলে উই, ঠিক আছে। আর যদি বস্তু হয় তাহলে হবে, যদি গালিভার্স ট্রাভেল ওইটার পরিবর্তে লিখতে হলে ইট, এগুলাই প্লুরাল, সরি এগুলাই প্রোনাউন। তো সাবজেক্ট হয় নাউন হবে ভাইরা, নতুবা কি হবে, প্রোনাউন হবে। সাবজেক্ট হয় নাউন হবে নতুবা কি হবে, প্রোনাউন হবে। কিন্তু এই জিনিসটা 95% ক্ষেত্রে হয়, 5% তো ব্যতিক্রম থাকবেই। আর চাকরি প্রার্থী আমরা আসলে ব্যতিক্রম থেকেই তো বেশি কোশ্চেন আসবে, এই 6 নাম্বারটা ব্যতিক্রম। 6 নাম্বারে বলা হয়েছে সাবজেক্ট এখন আর নাউন থাকবে না যদি বাক্যের শুরুর সাবজেক্টটা কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। আর অ্যাডজেক্টিভ পারে না এমন আশা করি এখানে কেউই নাই। অ্যাডজেক্টিভ কোনটা ভাইরা, অ্যাডজেক্টিভ হচ্ছে কারো দোষ অথবা গুণ, দ্যাটস ইট, কারো দোষ গুণ। আরেকটা আছে অবস্থা, কোন অবস্থায় আছি, পেরেশান অবস্থায় আছি, টেনশন, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অবস্থা, দোষ, গুণ, হি স্মাইলিং বা হি স্মাইলিং ফেস, কেমন ফেস, স্মাইলিং ফেস, এটা তো একটা অবস্থা, সে হাসতেছে। স্মাইলিং তার গুণ না, সবাই হাসতে পারে, এটা তার গুণ না, তাহলে এটা অবস্থা, সে কেমন সে কোন অবস্থায় আসছে, হাস্যোজ্জ্বল, হাসি মাখা অবস্থায় আছে। গুণ কি, গুড বয়, দোষ কি, ব্যাড বয়। সো দোষ গুণ এগুলা যদি সাবজেক্ট হয়, মানে এক কথায় অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তাহলে কি করতে হবে দেখেন, অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তাহলে এর পরের অংশ দেখতে হবে। অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাইলে ভার্ব হবে সিঙ্গুলার, অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল সাবজেক্ট হয় তখন ভার্ব হবে প্লুরাল। তাহলে বুঝতে 6 পড়াইছি, আচ্ছা 6 শুনতে পারছেন, থ্যাংক ইউ। 7-এ যাব। হ্যাঁ 7 একটা ভালো বিষয় হয়েছে কি, 7 আসলে ইম্পর্টেন্ট না দেখে এটা আমি কেটে দিচ্ছি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, খুবই বেসিক বা ছোট জিনিস, যার কারণে এটা আমি স্কিপ করি, আসে না বললে চলে দেখে এটা স্কিপ করি। দেখেন এটা এক দিছো মাত্র একটা এক্সারসাইজ, এটা স্কিপ করি, এবং এটা স্কিপ করে আমি এরপরে 8 নাম্বারে চলে গেছি। 8 নাম্বারে চলে গিয়ে আমি বলছি যে 8 নাম্বার রুলসটা এমন ইম্পর্টেন্ট যে এটা প্রায় সব চাকরি পরীক্ষাতেই আসে। চাকরি বাদ দেন, এইচএসসি বোর্ড এক্সাম প্লাস অ্যাডমিশন প্লাস জব, এই 3টা সেক্টরে একচেটিয়া দাপট এই রুলসটার, খুবই খুবই মার্ভেলাস এবং খুবই খুবই দারুণ একটা গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলসটাই ব্যাখ্যা করতেছিলাম এতক্ষণ, তো আবার চলে আসি ব্যাখ্যাতে। ওকে, সো এই পেজটা যেহেতু কাজ করা হয়েছে চলে আসছি। আর আপনারা যদি সাউন্ডে আবার সমস্যা কাইন্ডলি আবার একটু জানাবেন কেমন। ওকে, সো একটু খেয়াল করবেন, 7 নাম্বার রুলসটা আসি আমরা। নর্মালি আমরা জানি এটা শুধু, এই রুলসটা শুধুমাত্র ওয়াজ এবং ওয়ার কে নিয়ে, আর কোনোটাকে নিয়ে না, ওয়াজ এবং ওয়ার কে নিয়ে। ওকে, নর্মালি আমরা জানি ওয়াজ এবং ওয়ার পাস্ট টেন্সে বসে। তো ওয়াজ কখন বসে স্টুডেন্টসরা, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, আর ওয়ার কখন বসে ডিয়ার স্টুডেন্ট, যদি প্লুরাল হয় তাইলে কিন্তু ওয়ার বসবে। সিঙ্গুলার হইলে ওয়াজ, প্লুরাল হইলে ওয়ার, সবাই জানি। সো একইভাবে আই বা সি যদি হয় তাহলে ওয়াজ হবে কারণ সিঙ্গুলার, আবার দে তো প্লুরাল, দে যদি হয় তাইলে ওয়ার হবে প্লুরাল, সবাই জানি কারণ দে প্লুরাল দেখে ওয়ার,
আই বাসি সিঙ্গুলার দেখে ওয়াজ, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে বলেছি এই যে চুক্তি, প্লুরালের সাথে ওয়ারের চুক্তি, সিঙ্গুলারের সাথে ওয়াজের চুক্তি, এই যে চুক্তি, এই চুক্তিটাকে বুড়া আঙ্গুল দেখাইছে পৃথিবীর মধ্যে মাত্র এই 3টা ওয়ার্ড। আই রিপিট, সিঙ্গুলার হইলে যে ওয়াজ হয়, প্লুরাল হইলে যে ওয়ার হয়, এই যে চুক্তিটা, এই যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টটাকে একদম বুড়া আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল দেখাইছে এই 3টা ওয়ার্ড। ওয়ার্ড 3টা কি কি? ইফ, আই উইশ এবং অ্যাজ ইফ। আমি আবার পড়তেছি, ইফ, আই উইশ এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো। আপনাদের যদি সাউন্ডে আবারও সমস্যা হয় মেসেজ বক্সে লিখতে পারেন। আমি এখন আমার আরেকটা ডিভাইসে মেসেজ বক্স ওপেন করে আসি, তো কোনো টেকনিক্যাল সমস্যা হলে মেসেজ বক্সে লিখতে পারেন। আমি আবার বলতেছি, ইফ, আই উইশ এবং অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই 3টা ওয়ার্ড বুড়া আঙ্গুল দেখাইছে কোন এগ্রিমেন্টকে? সিঙ্গুলার হইলে যে ওয়াজ হয় এবং প্লুরাল হইলে যে ওয়ার হয়, এই এগ্রিমেন্টটাকে একদম বুড়া আঙ্গুল দেখাইছে। তাহলে এরা বুড়া আঙ্গুল দেখে কি বলে? এরা বলে আমাদের এই 3 জনের যে কোনো একজন যদি একটা সেন্টেন্সে থাকি, ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখি, ধরেন 2টা সেন্টেন্স লিখবো, সমস্যা নেই। ইফ আই ওয়াজ বা ওয়ার এ বার্ড, ইফ আই ওয়াজ বা ওয়ার এ বার্ড, এটা একটা সেন্টেন্স। তারপরে হি টক্স, সে এমন ভাবে কথা বলতেছে, অ্যাজ ইফ হি ওয়াজ বা ওয়ার এ ম্যাট। ঠিক আছে, খেয়াল করেন একটু, এখানে ভালো করে একটু স্ক্রিনে খেয়াল করেন, ভালো করে একটু স্ক্রিনে খেয়াল করেন। আমরা সবাই জানি এখানে আই এর পর ইজ ওয়াজ হওয়ার কথা ছিল, আবার এখানে হি এর পর ওয়াজ হওয়ার কথা ছিল, কারণ ওয়ার তো হবেই না, সিঙ্গুলার। কিন্তু একটু আগে আপনাদের বললাম 3টা ঘাড়তেরা ওয়ার্ড আছে, 3টা ঘাড়তেরা ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে ইফ, অ্যাজ ইফ এবং আই উইশ। এরা যদি সেন্টেন্সে থাকে, এরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলে, ভাই আমরা এলাকার ডন। সাবজেক্ট, সরি, হ্যাঁ ভাই আমরা কিন্তু এলাকার ডন, সাবজেক্ট চাই সিঙ্গুলার থাক, সাবজেক্ট চাই প্লুরাল থাক, সাবজেক্ট গুনার আমার সময় নাই। সেন্টেন্সে যদি আমি ইফ থাকি, সেন্টেন্সে যদি আমি অ্যাজ ইফ থাকি এবং সেন্টেন্সে যদি আমি আই উইশ থাকি, বাধ্যতামূলক ওয়ার হবে। আপনাদের মধ্যে একজন শিক্ষার্থী তাসিন ইসলাম কিন্তু অলরেডি উত্তরটা করে দিছে, ওয়ার হবে। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে রংবাজি একটা, মানে ইফ, অ্যাজ ইফ এবং আই উইশ, এই 3টার যে কোনো একটা যদি সেন্টেন্সে থাকে, এদের সাথে পুরা গ্রামারবিদরা চুক্তি করে নিছে, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যা মন চায় তাই হোক, ডিরেক্ট ওয়ার হবে। এখানে কোনো পাতি নেতার সুপারিশ চলবে না, ওয়াজ এগুলা কিছু হবে না। ইফ 3টা, আবার বলতেছি, ইফ, অ্যাজ ইফ, আই উইশ, এই 3টা যদি থাকে, এদিক সেদিক দেখার দরকারই নাই। কি দিব আমরা? ওয়ার। এক কথায় কি দিব? ওয়ার। এই রুলসটাই, সরি, এই রুলসটাই ছিল আপনাদের 8 নাম্বারে। ঠিক আছে, 8 নাম্বারে এই রুলসটাই ছিল। ইফ, ইফ অনলি পড়ার দরকার নেই, এখানে ইফ আছে, সো ইফ, আই উইশ। ওই অ্যাজ ইফ কিন্তু এখানে লেখা নাই, অ্যাজ ইফ কিন্তু সামনে লেখা আছে, তো চাইলেই কিন্তু আরেকটা রুল না বানিয়ে ওই অ্যাজ ইফ দিয়ে কিন্তু একসাথে লিখতে পারতো। সাউন্ডের সমস্যা হলে কিন্তু জানাবেন, করে দিব। ওকে, সো একটু আগেই বলতেছিলাম ইফ, আই উইশ এবং অ্যাজ ইফ, এগুলো হচ্ছে রংবাজমূলক ওয়ার্ড, যেগুলো সেন্টেন্সে থাকলে আপনাকে বাধ্যতামূলক ওয়ার 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 দিতে হবে, এদিক সেদিক তাকানোর সময় নাই। কিন্তু দেখেন এই রুলসটাতে চাইলে কিন্তু একসাথেই অ্যাজ ইফ নিয়ে আসতে পারতো, এখানে ইফ আনছে, আই উইশ আনছে, কিন্তু অ্যাজ ইফ ওয়ার্ডটা আনে নাই। এটা একটা কাহিনী করছে কেন? কারণ অবশ্যই অ্যাজ ইফ দিয়ে আরেকটা রুল তারা বানাবে, এই কাহিনীটার কোনো দরকারই ছিল না। ইফ, আই উইশ এবং অ্যাজ ইফ 3টে একসাথে লিখলেই বলে দিতে পারতো, এরপরে কখনো ওয়াজ হয় না, কি হবে? ওয়ার হবে। এইটা হচ্ছে কি একদম ফিক্সড একটা জিনিস। দেখেন এটা পড়ারই দরকার নাই, ওয়ার হবে অ্যান্সার সি। এটা ইফ আছে, পড়ারই দরকার নাই, ওয়ার হবে অ্যান্সার সি। আই উইশ আছে, পড়ারই দরকার নাই, ওয়ার হবে অ্যান্সার ডি। ডান। রুলসটা পড়তে সময় লাগছে, কিন্তু স্টুডেন্টসরা উত্তর করতে কিন্তু সময় একদমই লাগে নাই। আবার সাউন্ডের সমস্যা হলে বলবেন কাইন্ডলি। ওকে, সো এরপরে 9 নাম্বার রুলসে এত ভুগি সুগি যে কি লেখছে ভাইরা বোনেরা, আমি আসলে বুঝতেই পারি নাই, একদম বাদ, দরকার নাই আমাদের এমসিকিউ পারা দিয়ে কথা। রিমেম্বার, আপনারা পরীক্ষার হলে রুলস লিখবেন না, আপনারা পরীক্ষার হলে এমসিকিউর অ্যান্সার করবেন। সো এমসিকিউর অ্যান্সারটা পারা হচ্ছে আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ। চলেন সরাসরি আমরা 9 নাম্বারে চলে যাচ্ছি।
আবার শুনতে সমস্যা হলে বলবেন ইনশাল্লাহ, কেমন? এটা আসলে পড়ার কোনো বিষয় না। একটু দেখেন তো, এইখানে যে সাবজেক্টটা আছে আপনার, এই যে এইটাতে 9 নম্বরের প্রথম এক্সারসাইজে, এখানে কি সুমি একজন না সুমি বকুল দুইজন? সুমি বকুল দুইজন, একের অধিক হলে অবশ্যই আর বা অয়ার হবে। প্রেজেন্টে হইলে আর, পাস্টে হইলে অয়ার। দেখেন এখানে স্টাডিড লেখা, স্টাডি না লিখে স্টাডিড ইডি লাগাইছে, তার মানে প্যাসেজটা বা লাইনটা পাস্ট টেন্সে। অবশ্যই কি হবে? দ্যাটস ইট, অবশ্যই আর হবে। এটা একদমই পোলা পাই না রুল, এটা পড়ারই দরকার নাই। মনে করি যে আবার এন্ড আছে দুইটা, প্লুরাল হবে। হিয়ার দা নোটবুক, এই যে আবার দেখেন পোলাপান, নোটবুক এন্ড রিপোর্ট, একটা না দুইটা? দুইটা, তো এটাও প্লুরাল হবে। পড়ার দরকার কি? কফি এন্টি দুইটা। এগুলা এক লাইনেই কিন্তু যেগুলা দিয়ে রুলস হয়, দেখছেন? তো আমি সরাসরি স্কিপ করতেছি, দরকার নাই আর। তারপরেও কারো বুঝতে সমস্যা হলে হাত তুলে রাখবেন। আর আমি এখন আরেকটা ডিভাইস দিয়ে ইনবক্স ওপেন করে রাখছি, ইন কল মেসেজ ওপেন করে রাখছি। তো আপনারা চাইলে সাউন্ডের সমস্যা বা অন্য কিছুতে সমস্যা হলে অবশ্যই মেসেজে লিখতে পারেন। আমি এখন মেসেজ দেখতেছি আমার আরেকটা ডিভাইস দিয়ে। ওকে, 10 নাম্বার রুলসটা আবার প্রবলেম। এই প্রবলেমটা কেন হচ্ছে এভাবে? এটা তো খুবই প্যাথেটিক একটা বিষয়। আশা করি এবার আবার শোনা যাবে, আশা করি। সো মাইক্রোফোনে যদি কোনো সমস্যা থাকে ডিভাইসে, সো এটাও চেক করি, ইনশাল্লাহ সামনে আরো ভালো ভাষা নিয়ে আসতে পারবো আশা করি। এবার আশা করি শোনা যাচ্ছে। দেখেন 10 নাম্বার, মানে এই রুলসটা খুবই 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 ইম্পর্টেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা করানোর জন্য আমাদের আবার একটা স্ক্রিপ্ট পেপার লাগবে। চলে আসছে, ফাইন। স্ক্রিপ্ট পেপারে খেয়াল করেন, আমরা কি জানি? দা একটা আর্টিকেল, এই আর্টিকেলকে কি বলে? ডিই, যারা জানেন না একটু লিখে নিন, DEFINI, ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট। ডেফিনেট আর্টিকেল মানে কি সবাই বলেন তো? নির্দিষ্ট। মানে দা হচ্ছে এমন একটা আর্টিকেল যেটা কি করে, একটা জিনিসকে নির্দিষ্ট করে দেয়, মানে ফিক্সড করে দেয়। কি করে দেয়? ফিক্সড। আচ্ছা, এবার আমি একটা লাইন লিখি তো। দা ম্যানেজার অ্যান্ড ওনার। আরেকটা লাইন লিখবো, দা, এবার একটু কাইন্ডলি জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা। দা ম্যানেজার অ্যান্ড দা ওনার। দুইটা লাইন কিন্তু লিখলাম। অনেকের মনে হতে পারে দুইটা লাইন কিন্তু সেমই। সো দুইটা লাইন সেম হওয়ার পরেও দেয়ার ইজ এ টেকনিক্যাল ইস্যু। সেটা হচ্ছে এই এন্ড এর আগে যে ম্যানেজার আছে, সেই ম্যানেজারের এখানে কিন্তু ডিয়ার স্টুডেন্টস দা আছে, কিন্তু ওনারের আগে দা নাই। আবার এই এন্ড এর আগে এই যে নাউন যে ম্যানেজার, এই ম্যানেজারের আগেও দা আছে। আবার এই যে ওনার মানে মালিক, এর আগেও দা আছে। এইখান থেকে আমার ভাইরা আপনারা সুন্দর করে শিখতে পারেন যে এই ম্যানেজারটাকে দা দিয়ে প্রশ্নে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এই ওনারকে আগে দা দিয়ে নির্দিষ্ট করা হয়নি। এই ওনারের আগে দা দিয়ে, এই ওনারের আগে দা দিয়ে নির্দিষ্ট করা হয়নি। তাহলে এখানে ম্যানেজারকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু ওনারকে কিন্তু নির্দিষ্ট করা হয়নি। দিস ইজ এ ইস্যু। আবার এইখানে ম্যানেজারের আগে দা দিয়ে নির্দিষ্ট করছে, আবার ওনারের আগেও কিন্তু দা দিয়ে নির্দিষ্ট করছে। তাহলে বিষয়টা আসলে কি? ভাইরা বোনেরা একটু ভালো করে খেয়াল করেন। প্রথম লাইনে ম্যানেজারের আগে দা দিয়ে নির্দিষ্ট করছে, কিন্তু ওনারের আগে দা দিয়ে নির্দিষ্ট করে নাই। দ্বিতীয় সেন্টেন্সে ম্যানেজারের আগেও দা দিয়ে নির্দিষ্ট করছে, ওনারের আগেও দা দিয়ে নির্দিষ্ট করছে। মাথায় রাখতে হবে, যে জিনিসটার আগে আপনার দা থাকতে হবে
সেটা একজন। যেটা বলতেছিলাম, এন্ড এর আগে একটা নাউন থাকবে, যার আগে মনে করেন দা থাকবে, আবার এন্ড এর পরে একটা নাউন থাকবে, তার আগে দা থাকতেও পারে, আবার দা নাও থাকতে পারে। একটু আগে আপনাকে বললাম দা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্টকারী ওয়ার্ড, দা হচ্ছে একটা নির্দিষ্টকারী ওয়ার্ড। সো যদি এইটার আগে দা থাকে তাহলে বুঝবেন ম্যানেজার একজন। আর ওনারের আগে যদি দা না থাকে তাহলে বুঝবেন যে ম্যানেজার সেই ওনার, তার মানে ব্যক্তি কয়জন? এক্স্যাক্টলি ডিয়ার স্টুডেন্টস, ব্যক্তি একজন। আমি আবার বলতেছি, ধরেন আমি একটা প্রতিষ্ঠান দিছি, আমার প্রতিষ্ঠান খুবই ছোট, আমি লোক রাখার মতো আমার টাকা নাই, আমার প্রতিষ্ঠানের আমিই কিন্তু মালিক, আবার আমিই কিন্তু ম্যানেজার। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার প্রতিষ্ঠানটা ফুলে ফেপে বড় হয়েছে, আমি এখন ম্যানেজার রাখতে পারতেছি। তাহলে এবার দ্বিতীয় লাইন খেয়াল করেন, আমার প্রতিষ্ঠানে আমি একজন ওনার, আর আমি রাখছি আরেকজন ম্যানেজার। জিনিসটা কিভাবে বুঝলাম? এই দায়ের জন্য। কারণ যদি একটা ওয়ার্ডের আগে দা থাকে, সে জিনিসটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। পোলাপান কি হয়ে যায় আরেকবার বলেন তো? নির্দিষ্ট হয়ে যায়। ম্যানেজারের আগে দা আছে, এটা নির্দিষ্ট, কিন্তু ওনারের আগে দা নাই, এটা অনির্দিষ্ট। তার মানে বুঝাচ্ছে লাইনটা দিয়ে, যে ওনার মানে যে মালিক, সেই কিন্তু ম্যানেজার, এইটা বোঝাচ্ছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করেন, দ্বিতীয় সেন্টেন্সে দুইটার আগে দা দেওয়া আছে, তার মানে ডিয়ার স্টুডেন্ট এখানে বোঝাচ্ছে ম্যানেজার আলাদা, দা আলাদা। তাইলে এখানে বলেন তো ব্যক্তি কয়জন? এক্স্যাক্টলি এক প্লাস এক, ব্যক্তি হচ্ছে দুইজন, তার মানে স্টুডেন্ট এটা কিন্তু প্লুরাল। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে একটা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, দুইজন, একজনে লিখছে দুইজন, বলতে পারছে থ্যাংক ইউ, তার মানে ব্যক্তি যেহেতু দুইজন, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু উপরেরটাতে যেহেতু এর আগে আপনার দা মিসিং, মানে দা দেয় নাই, তাহলে বুঝতে হবে যে ওনার সেই ম্যানেজার। ব্যক্তি কয়জন? একজন, তার মানে ডিয়ার স্টুডেন্ট প্রথম সেন্টেন্সটা কিন্তু কি? সিঙ্গুলার। এই জিনিসটা খেয়াল করতে হবে। এই রুলসটা কিন্তু অনেক ইজি করে আমি শিখাইতে পারতাম, কিন্তু এই যে সাউন্ডের ভুগি ঝুগি না জাহাল কারণে অনেকের কনসেন্ট্রেশন ডিস্ট্রাক্ট হয়েছে। একটু জানান যে বুঝতে পারছেন কিনা, মেসেজে জানান, আমি ইনকল মেসেজে আছি, মেসেজে একটু জানান, আমি ইনবক্সটা চেক করব, বুঝতে পারছেন কিনা জানান। যদি রুলসটা বুঝে থাকেন তাহলে সরাসরি এইখানে চলে আসেন এই 10 নাম্বারে। ওকে, 10 নাম্বারে দেখেন, থ্যাংক ইউ যারা বুঝছেন। 10 নাম্বারে দেখেন, দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, দেখেন স্কুল খুলছে একজন, একজন স্কুল খুলছে। আমি আবার রুলসটা বুঝাচ্ছি, খেয়াল করেন, একজন স্কুল খুলছে, এখন স্কুল ছোট স্কুল খুলছে, সে হেডমাস্টার হয়েছে। তারপরে দেখেন সেক্রেটারি, এই সেক্রেটারি এর আগে যদি দা থাকতো তাহলে বুঝতে সেক্রেটারি নির্দিষ্ট, মানে কি হেডমাস্টার নিজে একজন, সেক্রেটারি আরেকজন লোক নিয়োগ দিছে। কিন্তু যেহেতু এই সেক্রেটারি এর আগে দা নাই, পুলাপান বুঝে নেন, যে হেডমাস্টার সেই কি? সেই সেক্রেটারি। এক্স্যাক্টলি সানজিদা, হ্যাঁ ঠিক লেগে বলেছেন যে সিঙ্গুলার সাবজেক্ট, যে হেডমাস্টার সেই সেক্রেটারি, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই। আচ্ছা ওয়াস কেন দিল, ইস কেন দিল না? পুলাপান দেখেন লাস্ট কি হলো, সরি সরি টিপ লেগে চলে গেল অন্য ইন্টারফেসে। এই ডিভাইসের এক কাহিনী। হ্যাঁ দেখেন ডিয়ার স্টুডেন্টস, তো কি সমস্যা হইলো? লাস্ট মিটিং লিখেছে। আচ্ছা লাস্ট মিটিংটা লেখার মানে কি আজকের মিটিং না অতীতের মিটিং? এক্স্যাক্টলি পুলাপান অতীতের মিটিং, যেহেতু পাস্ট তাই ইজ না লিখে ওয়াজ দিয়েছে, কিন্তু ওয়ার কিন্তু দেয় নাই। কেন? অনেকে ভাববে এন্ডের আগে হেডমাস্টার একজন, এন্ডের পরে সেক্রেটারি একজন, দুইজন, তো আমি ওয়ার দিব, এই ধরা খাবে। কেন? কারণ এখানে যে হেডমাস্টার সেই সেক্রেটারি। কিভাবে বুঝলাম? বুঝলাম হেডমাস্টার আগে দা আছে, সেক্রেটারি এর আগে দা নাই। আশা করি 34 নাম্বার এক ফাইলই যথেষ্ট, 35 36 আপনি একাই পারবেন। হেডমাস্টারের আগে দা আছে, প্রিন্সিপালের আগে দা আছে, ব্যক্তি কয়জন? দুইজন। এইবার হবে প্লুরাল, ওয়ার। তারপরে দেখেন 36 নাম্বার, এই যে স্কলার মানে জ্ঞানী, পোয়েট মানে কবি। দেখেন স্কলার জ্ঞানী এর আগে দা আছে, পোয়েটের আগে দা নাই, তার মানে বুঝতেছেন একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। তাহলে যাহাই পোয়েট তাহাই স্কলার, তার মানে ব্যক্তি কয়জন? ব্যক্তি 36 নাম্বারে কিন্তু পুলাপান ব্যক্তি একজন। তাহলে হয়েছে কি পুলাপান? ইজ। আশা করি দুর্দান্ত একটা রুল, খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা যার বুক নাই রুলসটা দেখান। রুলসটা তো যে দেখাচ্ছি 10 নাম্বার রুলসটা, যেটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে রুলস, আর এটার তো ভিডিও ক্লাস দিবই, সেখান থেকেও দেখে নিতে পারবেন, সমস্যা নাই। খুবই দুর্দান্ত একটা রুলস, যদি কেউ না বুঝে থাকবেন হাত তুলে রাখেন, আমি ক্লাস শেষে বুঝিয়ে দিব ইনশাল্লাহ।
11 নাম্বার, এই আবারও একই কাহিনী, মানে একই কাহিনী বলতে বুঝাচ্ছি যে সকল ওয়ার্ড গুলার সাথে আপনার জন্মগতভাবে এস থাকে সেগুলা কি প্লুরাল হয় না সিঙ্গুলার? একটু আগেই বলছি সিঙ্গুলার, সেই জিনিসটা আবার এখানে রিপিট করছে। ইথিক্স এর সাথে জন্মগত এস, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এগুলো তো পড়ে আসছি রে ভাই। জন্মগত এস থাকলে সিঙ্গুলার হবে, এটা এত ভুগি চুগি করে লেখার কি আদৌ কোনো দরকার আছে? ফিজিক্স দেখেন, রুলসে দেখেন 37, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, হ্যাঁ ফিজিক্স, এই যে এস যে বিল্ট ইন, মানে জন্মগত ভাবে যে এই যে এস যুক্ত আছে, যে এই এই এস যুক্ত থেকে লাভ নাই, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হবে। ইজ হইছে, আশা করি সবাই বুঝছেন, না বুঝে থাকলে কোশ্চেন করবেন। ম্যাথমেটিক্স, এস দেখে ঘাবড়ানোর কিছু নাই, এটা জন্মগত এস, একটা সাবজেক্টের নাম, তাই সিঙ্গুলার। আচ্ছা, এখানে তো সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা একটা বিশেষ রুলে পড়ার কারণে দেখেন একটা ইন্ডিয়ান বইয়ের একটা রেফারেন্স দিয়ে দিছে, ঠিক আছে? সেই বিশেষ রুলটা এটাকে কেন এটা করছে এটা আমি নেক্সট ক্লাসে সমাধান করব। এটা আসলে বাংলাদেশের কোনো বইয়ের না, এটা একটা ইন্ডিয়ান বই থেকে এটা তুলে ধরছে, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। কিন্তু এইটা তেমন একটা ইস্যু না, ইস্যু হচ্ছে এইটা, আপনারা যে রুলসটা শিখছেন ওইটাই মাথায় রাখবেন। জন্মগত ভাবে যদি সাবজেক্টের সাথে এস থাকে সেটা প্লুরাল হয় না, সেটা কি হয়? SINGULAR। সাউন্ড নিয়ে কি এখন কোন ইস্যু হচ্ছে জানাবেন? আশা করি আর কোনো ইস্যু হচ্ছে না। আমরা নেক্সট রুলে চলে যাবো, আমরা আরেকটু কিছুক্ষণ পড়বো, একটু ধৈর্য ধরবেন। একে তো কারেন্টের কারণে দেরি হয়েছে, দুয়ে তো মাইক্রোফোনের ইস্যু হয়েছে, প্রথম ক্লাস তো একটু সময় লাগতেই পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটু ধৈর্য ধরবেন, কাইন্ডলি একটু ধৈর্য ধরবেন। চলে আসুন, আমরা খুবই গুরুত্বপূর্ণ এই রুলটা, ইন্টার, অ্যাডমিশন, জব, তিনটা তিনটা সেক্টরে এই রুলটা কাঁপায়, মানে কাঁপায় দেয় বলে না, এই তিনটা সেক্টরে আপনার এই 12 নম্বর রুলটা একদম কাঁপায় দেয়, সমানে সমান কাঁপায় দেয়। খুবই ভালো করে 12 নম্বর রুলটা খেয়াল করে। 12 নম্বর রুলটা হচ্ছে, এত বড় সড়ো করে আমরা পড়বই না, তিনটা জিনিস মাথায় রাখবেন। ইজ, এভরি, নো। কয়টা জিনিস মাথায় রাখবেন? তিনটা। ইজ, এভরি, নো। আসেন এবার আমরা এইটার একটা এক্সারসাইজ, খাতায় না দেখলে বুঝবো না। যাক, মাইক্রোফোনের সাউন্ডে ঠিক আছে, এখন আমি একটু রিল্যাক্স হইতে পারলাম, আশা করি এখন আর সমস্যা হবে না। একটু খেয়াল করি, আমরা এবার খালি পেজে চলে আসছি, খেয়াল করি। দেখেন, অল, ইজ অথবা আর, PRESENT, প্রেজেন্ট। এই ইন দা মিটিং হইতে পারে, ইন দা ক্লাস হইতে পারে, এত ভুগি গেল লেখলাম না, বুঝে নি, ঠিক আছে। আর এভরিবডি, ইজ অথবা আর প্রেজেন্ট ইন দা মিটিং, ওই একই ভুগি যুগি, বুঝে নিন, ঠিক আছে। আমি একটু সংক্ষেপে লিখলাম। তো অল মানে কি? সবাই। এভরিবডি মানে কি? প্রত্যেকে। যদিও প্রত্যেকে লিখি, কিন্তু বলতে গেলে তো বুঝাই সবাই, তাই না? ধরেন মিটিং এ আসার কথা ছিল 30 জন, ঠিক আছে, মিটিং এ কয়জন আসার কথা হচ্ছে? 30 জন। তাহলে অল প্রেজেন্ট ইন দা মিটিং মানে কি? মিটিং এ 30 জনই উপস্থিত হয়েছে, ফাইন। আর এভরিবডি প্রেজেন্ট ইন দা মিটিং মানে কি? মিটিং এ প্রত্যেকে, মানে প্রত্যেকে মানে তো সবাই, মিটিং এ সবাই উপস্থিত হয়েছে, ফাইন। সো বাংলা যদি করি ভাইরা, বাংলা যদি করি তাইলে কিন্তু অল আর এভরিবডির বাংলা করলে তেমন পার্থক্য পাওয়া যায় না, 19-20, একটা সবাই একটা প্রত্যেকে। কিন্তু ডিপ ডাউন অর্থটা কিন্তু, ডিপ মানে ভেতরের অর্থটা কিন্তু একই, যে সবাই মিটিং এ প্রেজেন্ট, আর এখানেও কিন্তু এই সবাই মিটিং এ প্রেজেন্ট। মনে রাখেন, আমরা বাংলা দিয়ে ইংরেজিটা শিখি ঠিক আছে, কিন্তু ইংরেজিকে আসলে ইংরেজির মতো শিখতে হবে। একটু খেয়াল করেন, এইখানে আমরা অল মানে সবাই, এখানে আর হবে, কোনো সন্দেহ নাই। এই এভরিবডির ক্ষেত্রে সন্দেহ আছে। একটা জিনিস সর্বদা একটু মাথায় রাখবেন, যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে, লিখে দিচ্ছি, ইচ, এভরি, এই দুইটা ওয়ার্ডের বাংলা হচ্ছে প্রত্যেকে। যারা বাংলা ভালো পারেন, বাংলা ব্যাকরণ, তারা এই যে প্রত্যেকে যে লিখছি, এই প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ যদি করি, প্রতি যোগ এক, প্রতি যোগ এক মিলে কি হয় ডিয়ার স্টুডেন্টস? প্রতি যোগ এক মিলে হয় প্রত্যেক, প্রতিযোগ এক মিলে হয় প্রত্যেক। তাহলে দেখতেছেন, এই প্রত্যেকটা শুনতে কিন্তু প্লুরাল লাগে, কিন্তু এর ভিতরের যে মেকানিজম, ভিতরে কিন্তু প্লুরাল নাই, ভিতরে কিন্তু সিকোনে একটা এক যুক্ত আছে, একটি, এক। এগুলা কি সিঙ্গুলারের লক্ষণ না প্লুরালের লক্ষণ? এটা একজন ছোট ক্লাসের পোলাপানো বলতে পারবে, এক বা একটি, এটা একটা সিঙ্গুলারের লক্ষণ, তাই না? তাহলে প্রত্যেকে শুনতে কিন্তু মনে হয় যে প্রত্যেকে মানে তো সবাই, কিন্তু আসলে প্রত্যেকে মানে সবাই না, প্রত্যেকে মানে প্রতিযোগ এক, মানে একজন একজন করে সবাই।
বাংলায় আবার বলতেছি একজন একজন করে সবাই। তো যেহেতু সন্ধি বিচ্ছেদ করলে প্রতিযোগ এক হয়, এখানে আপনারা বুঝেই গেছেন যে এখানে আসলে প্রত্যেকের সাথে এক যুক্ত আছে। এটা শুনতে প্লুরাল মনে হলেও এটা আসলে সিঙ্গুলার। কখনো এর সাথে প্লুরাল ভার্ব হবে না, সর্বদাই কোন ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। ইজ এভরি এই দুইটার সাথে তাহলে কোন ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। এবার 2 নাম্বার লাইনে আসেন, এভরিবডি। বাংলায় বলতেছি প্রত্যেকে, কিন্তু ইংরেজিতে লেখার সময় এভরিবডি সিঙ্গুলার। কেন? কারণ প্রতিযোগে আর হবে না, হবে কি? ইজ হবে। হবে কি? ইজ হবে। 3টা ওয়ার্ড নিছিলাম, ইজ এভরি নো, 3টা ওয়ার্ড নিছিলাম না? 3টা ওয়ার্ডের মধ্যে 2টা ওয়ার্ড সেম। 2টা ওয়ার্ড মানে ইজ এভরি, পোলাপান, এই 2টা ওয়ার্ড সেম। ইজ এভরি মানে প্রত্যেকে, ডান। প্রত্যেকে কেন সিঙ্গুলার? কারণ প্রতিযোগে একটা এক আছে দেখে এটা আমরা সিঙ্গুলার কাউন্ট করছি। আশা করি ভিতরের বিষয়টা বুঝছেন। নো এর কাহিনী কি? আসেন নো এর কাহিনীটা একটু দেখি। ইজ এভরিতে কাহিনী থাকলে একটু জানাবেন আর কি। এবার নো এর কাহিনী দেখব। নো বাস অ্যান্ড নো ট্রেন ইজ অথবা আর অ্যাভেলেবল। মানে নো বাস এন্ড নো ট্রেন। আরে ভাই রাস্তায় দাঁড়াইছি, এটা বাসও নাই, এটা ট্রেনও নাই, অ্যাভেলেবল না, কিচ্ছু না। এখন একটু আগে কিন্তু এন্ডের জিনিসটা আমরা শিখলাম। আমরা জানলাম যে এন্ডের আগে একটা বাস আছে, এন্ডের পর একটা ট্রেন আছে। আরে বাবা, বাসের কথা কইছে, ট্রেনের কথা কইছে, একটা না দুইটা। দুইটা মানে একটু আগে ভাই শিখাইলো যে দুইটা মানেই তো পুরা। তার মানে নাচতে নাচতে আমরা কি দিব সবাই? আর দিব। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েট, আমি যেটা শিখিয়েছিলাম এখানে শুধু বাস লেখা ছিল, শুধু ট্রেন লেখা ছিল পোলাপান, কিন্তু এইখানে ডিয়ার স্টুডেন্টস অতিরিক্ত একটা ওয়ার্ড চলে এসেছে, নো। এইবার আসেন নো এর বাংলা করি। এটা সবাই পারবেন। নো এর বাংলা হচ্ছে না, আর এ নো এর বাংলাও না। মানে না বাস না ট্রেন, মানে আমি রাস্তায় দাঁড়াইছি, আমার বাসও তো নাই, আমার ট্রেনও নাই, মানে আমার তো একই নাই। 2 হইলে সে প্লুরাল হয়, মানে একের অধিক 2 হইলে সে প্লুরাল হয়। আমার তো একই নাই রে ভাই, আমি আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি বাস অথবা ট্রেনের অপেক্ষায়, না বাস না ট্রেন, কিছুই তো নাই। মানে আমার যে এক হবে, আমার তো একই নাই। প্লুরাল বা 2 তো দূরের কথা। সো যেহেতু নো থাকে, নো মানে তো না, না মানে তো কোনো অস্তিত্বই নাই, এক্সিস্টেন্স, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স, কোনো অস্তিত্বই নাই। তার কারণে নো বাস মানে না বাস, নো ট্রেন মানে না ট্রেন, না বাস না ট্রেন। আর না না দুইটা মিলে আসলে কিছুই নাই। যেহেতু কিছুই নাই, সেহেতু সিঙ্গুলার হিসেবে কি ধরতে হয়েছে? ইজ ধরতে হয়েছে, আর ধরা যাবে না। যদি থাকতো বাস এন্ড ট্রেন, নো ধরেন নো নাই, ধরেন আপনার নো নাই, হ্যাঁ নোটা মুছে দিচ্ছি, নো নাই, বাস এবং ট্রেন, হ্যাঁ তাহলে বাসও আছে ট্রেনও আছে, তখন তার ইজ হবে না, তখন আর হবে। বাস এন্ড ট্রেন আর অ্যাভেলেবল দুইটা, কিন্তু নো বাস নো ট্রেন মানে বাসও নাই ট্রেনও নাই, নাই নাই নাই, কিছুই নাই, প্লুরাল তো প্রশ্নে আসে না, তার মানে হবে সিঙ্গুলার। এই হলো আপনার 3টা ওয়ার্ড, ইজ এভরি নো। চাইলে ইজিলি এগুলো মুখস্থ করা যেত। ইজ এভরি নো থাকলে সিঙ্গুলার হয়, এর মুখস্থ করা পড়তে দেখাই পড়া যায়, এর জন্য তার কোর্স করা লাগে না। তো আপনাদের ডিপ ডাউন বিষয়টা আমি বুঝাই দিলাম। সো কোর্স কেন করা জরুরি, এই বিষয়গুলার মানে এই বিষয়গুলোর ডিপ ডাউন বিষয়ে জানাটা খুবই জরুরি। আপনার এই ভিতরটুক পড়ে দেখবেন, আমি যেভাবে বুঝাইছি বা যেভাবে বলছি, তাহলে 2-3টা লাইনে কিন্তু এইভাবে লেখা যাইতো, কিন্তু ভুগি সুগি এসব কিছু এখানে লেখা নাই। ঠিক আছে, এই পুরাটুক থেকে শুধুমাত্র এই 3টা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। ইজ এভরি নো থাকলে সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয় আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরও সমস্যা থাকলে একটু ইনবক্সে লিখবেন, আমি ইনবক্সটা চেক করতেছি, ইনবক্সে লিখবেন। ওকে, 12 নাম্বার রুলটা আমাদের গেল, ফাইন। এবার আমরা লাস্ট রুল শিখবো। লাস্ট হচ্ছে এইটা, এটা আজকে আমরা এটা শিখে শেষ করে দিব। অলমোস্ট 5:30 বেজে গেছে। প্রথম ক্লাস অনেক কাহিনী হইলো, ক্ষমা প্রার্থী, বারবারই আবারও চাচ্ছি। সো লাস্ট রুল আমরা এটা করি, আপনাদেরকে ইনশাল্লাহ ছেড়ে দিব। তো রুলটা শেষে পড়ে গেছে, এটার এক্সারসাইজটা আছে পাশে। আচ্ছা, আমরা এই পেজটা একটু ডিলিট করে দেই, তাইলে করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এটা রুলস, এটা এক্সারসাইজ কিছু আপনার পরের পৃষ্ঠায় আর কি। ও না, এই পরের পৃষ্ঠা থেকে এটা সুন্দর করে শুরু হয়েছে। ওকে ফাইন, পেয়েছি। চলেন, এইটা খুবই মজার একটা রুল, এবং ইন্টারে এটার দাপট একটু কম, কিন্তু অ্যাডমিশন আর জব সেক্টরে এটার দাপট প্রচুর পরিমাণে। এই যে এটা খুবই একটা ক্লাসিফাইড এলিট রুল। যদি আপনি বলেন যে স্যার একটা এলিট রুল, এলিট রুল বেছে দেন, এইটা হচ্ছে এলিট রুলের মধ্যে পড়বে। আচ্ছা, এটা বোঝার জন্য আবার আমাদের একটা পেজ ওপেন করতে হবে।
দেখেন, আমি বলি ওই যে প্রথমে যে একদম ক্লাসের স্টার্টিং এ যেটা লিখছিলাম আর কি, সেরকম সেন্টেন্সটা লিখবো। স্টার্টিং এ লিখছিলাম না, হি, হয়ে গেল, হ্যাঁ, হি ইজ অথবা আর এ পোর ম্যান। এ পোর কি বলেন তো স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস? পোর হচ্ছে সিঙ্গুলার। আমি তো পোর্স লিখি নাই পোলাপান, পোর্স লিখছি না, পোর সিঙ্গুলার। তো সিঙ্গুলার ইজ হবে, এরা তো বাচ্চা বাচ্চাও পারবে। তো যদি বাচ্চা বাচ্চাও পেরে থাকে, তাহলে আমি যদি আরেকটা লাইন লিখি, দা পোর ইজ অথবা আর, ওই লাইনটাই লিখবো, ইজ অথবা আর বর্ন টু এস ইউ ডাবল এফ ইয়ার, মানে গরিবরা জন্মাই দুঃখ কষ্টের জন্য। বইয়ের লাইন, এটা আমার মতবাদ না, কারণ একটা মতবাদ এরকমই আছে, তুমি দরিদ্র হয়ে জন্মেছ, এটা তোমার ব্যাড লাক না, কিন্তু তুমি দরিদ্র হয়ে মারা গেছো, এটা তোমার দুর্ভাগ্য। সো দরিদ্র হয়ে জন্মালেই যে সাফার করতে হবে এরকম বিষয়টা না, বইয়ের লাইন দেখে লিখলাম। খেয়াল করেন, দ্য পোর সাফার, সরি, দ্য পোর ইজ অথবা বর্ন টু সাফার। আচ্ছা, পোর তো সিঙ্গুলার রে ভাই, তো এরপরে তো বাচ্চা বাচ্চারাও ইজ দিবে, কিন্তু এখানে রুল হচ্ছে আর, এখানে আর দিতে হবে। রুলটা কেন? এখানে পোর বলতে একজন গরিব বুঝায় না, এখানে পোর বলতে গরিব জাতি বুঝাইছে। কোন জাতি বুঝাইছে? গরিব জাতি। দ্যাটস ইট। পোর বলতে কি বুঝাইছে? গরিব জাতি। দ্য পোর বর্ন টু সাফার, চিন্তা করেন তো এই লাইনটা লেখার মাধ্যমে, দ্য পোর বর্ন টু সাফার, গরিবরা জন্মায় সাফারের জন্য। এখানে কি আমি একজন গরিবের সাফারের কথা বুঝাইছি, না একের অধিক বা একটা গরিব জাতির কথা বুঝাইছি? অবশ্যই একটা গরিব জাতির কথা বুঝানো হয়েছে। আর জাতির কথা, ধরেন আপনি ইংরেজিতে দুর্বল, জাতির কথা স্যার আমি তো অর্থ কেমনে বুঝবো? একটা জিনিস মাথায় রাখবেন, ওইটার আগে একটা দা থাকবে। কি থাকবে? দা। মানে সেন্টেন্সের স্টার্টিং এ যদি দা দিয়ে শুরু হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এর পরের ওয়ার্ডটা দিয়ে জাতি বুঝায়, বেশিরভাগ ক্ষেত্রে এর পরের ওয়ার্ডটা দিয়ে জাতি বুঝায়। আর যারা ইংরেজি অর্থে মোটামুটি লেভেলে জ্ঞান রাখেন, তাদের আর দাটা পড়া লাগবে না, তাদের একটাই রুল ভাই, জাতি বুঝাইতে একটা সিঙ্গুলার ইউজ করলেও এটা আসলে সিঙ্গুলার না, এটাকে বুঝাবে গরিব জাতি। লাইনটা সবাই আরেকবার একটু খেয়াল করেন, দ্য পোর ইজ অথবা আর বর্ন টু সাফার, গরিবরা জন্মাই সাফারের জন্য। একজন গরিব না গরিব জাতি, সব গরিবের কথা বলছি, সো গরিব জাতির কথা বলছি, দেখে আর হবে। আরেকটা লিখি, দেখেন, যেটা মুছে লিখি একটু, দা ENGLISH, ইংলিশ ইজ অথবা আর SMART, স্মার্ট PEOPLE। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করেন, দ্য ইংলিশ ইজ অথবা আর স্মার্ট পিপল। চিন্তা করুন, আমরা নর্মালি জানি যারা পাশ্চাত্যতে থাকে, মানে বিদেশি যারা, তারা একটু নর্মালি সব দিক দিয়ে একটু স্মার্ট, তাই না? তো কেউ যদি ওইটাই বলে যে জানিস আমাদের থেকে কিন্তু ইংরেজিরা স্মার্ট বেশি, ইংলিশরা, তো এখানে কি শুধু একজন ইংরেজির কথা বুঝাইছে, না ইংরেজি টোটাল জাতির কথা বুঝাইছে? এখন তো বলতে পারেন যে ভাই দা এস বাই এস তো দেয় নাই, না এখানে এস বাই এস দেওয়া লাগে না, এখানে দা ইংলিশ বলতে একজন ইংলিশ না, পুরা জাতির কথা বুঝাইছে। হ্যাঁ, দুইজন অলরেডি লিখছেন, শামিমা এবং তাসিন, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা বুঝতে পারছেন, এখানে একজন ইংরেজ না, এখানে ইংরেজ জাতির কথা বুঝাইছে। যেহেতু ইংরেজি জাতির কথা বুঝাইছে, ইজ হবে না, এখানে কি হবে? আর হবে। আশা করি দুইটা এক্সাম্পল বুঝছেন। এবার আমরা মাস্টার বই কি এক্সাম্পল আছে সেগুলা দেখবো। আচ্ছা, মাস্টার বইয়ে আমরা 45-46 দেখেন, ভার্চুয়াস লেখা। কি লেখা দেখেন তো? ভার্চুয়াস। ভার্চুয়াস, ভার্চুয়াস মানে হচ্ছে ধার্মিক, জিনিসটা মাথায় রাখবেন। পায়াস, ভার্চুয়াস এর বাংলা হচ্ছে ধার্মিক, না জানলে এগুলো নোট করে রাখবেন। পায়াস, ভার্চুয়াস এর বাংলা হচ্ছে ধার্মিক। আরো অনেকে অ্যান্সার করছেন, জয়, শুভ, হ্যাঁ অ্যান্সার করছেন, হ্যাঁ আর হবে, হ্যাঁ এক্স্যাক্টলি 48 নাম্বারটা আর হবে। 48 নাম্বারটা কেন আর হবে খেয়াল করেন, কারণ এখানে ভার্চুয়াস বলতে একজন ধার্মিকের কথা বোঝায় না, ধার্মিক জাতির কথা বুঝাইছে। অলওয়েজ হ্যাপি, যারা আসলে ধর্মকর্ম করে, হোয়াট এভার ইউ পিপল মে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান অর ইসলামিক, যে যাই হোক সমস্যা নাই, কিন্তু
যদি কেউ পারফেক্টলি ধর্ম পালন করে তারা কিন্তু আসলে ভাই সুখেই থাকে, কারণ প্রত্যেক ধর্মে কিন্তু অহিংসার ধর্ম, অহিংসার বাণী প্রচার আছে, প্রত্যেক ধর্মে শান্তির কথা কিন্তু প্রচার আছে। তো যারা কিনা ভার্চুয়াস তারা কিনা আসলে হ্যাপি থাকে। এখন কি ভাই আপনার এলাকার পাশের বাড়িতে যে ভার্চুয়াস দাঁড়িয়েলা তার কথা বুঝাইছে, না পুরা বাংলাদেশের বা পুরা পৃথিবীর সকল ভার্চুয়াস মানুষের কথা বুঝাইছে? এক্স্যাক্টলি, সকল ভার্চুয়াস মানুষের কথা বুঝাইছে, তার মানে একটা জাতি। আর জাতি বুঝাইলে কখনোই যাবে না, পোলাপান হবে কি আর এই, হ্যাঁ আশা করি বুঝছেন আর হবে। এরপরে যে পোরেরটা লেখা দা পোর একটু আগে পড়াইছি, তো পোর কি এখন বলেন তো? হ্যাঁ সাফার হবে, থ্যাংক ইউ শুভ, সাফার হবে। আর পোর দেখেন তো এখানে পোর কি একটা একজন গরিবকে বুঝাইছে নাকি সব গরিবকে বুঝাইছে, জাতি গরিব জাতিকে বুঝাইছে? যে যেহেতু প্লুরাল, তাহলে এখানে কিন্তু আর ভার্বের সাথে প্লুরালে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। দা পোরের পর এখানে কি হবে? সাফার, সাফার্স হবে না। হ্যাঁ যদি এখানে একজন বুঝাইতো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হইতো। যেহেতু পোর দিয়ে জাতি বুঝাইছে তাই সাফার্স না হয়ে হবে সাফার। হ্যাঁ গরিব জাতি, ঠিক আছে। তো কাজী মুর্শিদা, হ্যাঁ সকল গরিব জাতিকে বুঝাইছে, এই তো বুঝতে পারছেন। সো যদি কেউ ইংরেজিতে অর্থের দিক দিয়ে দুর্বল থাকেন তাদের টার্গেট হচ্ছে দেখবেন আগে দা আছে কিনা, আগে দা থাকলে জাতি বুঝায়। আর যদি অর্থের দিক দিয়ে সবল থাকেন তাহলে তো টেনশনেরই দরকার নাই, জাতি বুঝাইলে ওটা সিঙ্গুলার দেখতে মনে হইলো ওটা করতে হবে কি প্লুরাল। ওকে, সো আমরা ক্লাস এই পর্যন্তই রাখতেছি। এখন যারা সমস্যায় আছেন হাত উঠে রাখছেন তারাই থাকবেন, আর বাদ বাকিরা চলে যাওয়ার আগে আমি একটু ক্লাসটি একটু রিক্যাপ করবো যে আসলে কি কি পড়াইলাম ক্লাসে। হ্যাঁ একটু রিক্যাপ করব, আমাকে 1 মিনিট সময় দিতে হবে, তারপরে যাদের সমস্যা নাই তারা চলে যাবে। দেখেন মাস্টার্স বইয়ের ফ্রন্ট পেজ ওপেন করে আপনাদের বিভিন্ন বিষয় বললাম মাস্টার্স বইয়ের, তারপরে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে চলে গেছি। এখানে দেখাইলাম সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট মানে কি, ভার্ব এবং সাবজেক্টের মধ্যে যে চুক্তি তাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে নাম্বার এবং পার্সন কে বোঝায়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দেখ এটা বিষয় না, বিষয় হচ্ছে 1 নাম্বার থেকে আসলে সিঙ্গুলার সাবজেক্ট হলে আপনার সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব, এটা আমরা সবাই জানি। আর তারপরে অনেক সিঙ্গুলার সাবজেক্ট আছে যার সাথে জন্মগত ভাবে আপনার এস যুক্ত থাকে, জন্মগত এস, এই যেগুলো সবই হচ্ছে আপনার জন্মগত এস এর বিষয়টা, জন্মগত এস, সেগুলো দেখতে প্লুরাল মনে হইলো ওই এসটা জন্মগত থাকার কারণে ওইটা হচ্ছে সিঙ্গুলার, এই জিনিসটা মনে রাখতে হবে। এটাও শিখাইছি, এই যে ইউনাইটেড স্টেটস, গ্যালিভার্স ট্রাভেল, তবে আরাবিয়ান নাইটস, এগুলো সবই কিন্তু প্লুরাল হইলেও এগুলো আসলে কি পোলাপান সিঙ্গুলার। ঠিক আছে, এরপরে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হয়, আর তো কিছু লেখার তো দরকারই নেই, এটা আমরা সবাই জানি। এই যে গ্র্যাবস প্লুরাল, নার্সিং স্কুলস প্লুরাল, এগুলোর জন্মগত এস না, এগুলো এস যুক্ত করা হয়েছে। আর মেমোরেন্ডা সুন্দর শিখছিলাম আমরা, মনে আছে? মেমোরেন্ডাম সিঙ্গুলার কিন্তু মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল, সেখানে প্লুরাল আমরা আর করছিলাম। ফাইন, এটাও বুঝছি, এই রুলসটা পড়ার দরকারই ছিল না। বড় সাবজেক্ট হইলে অপের আগের অংশ, পোলাপান বড় সাবজেক্ট হইলে অপের আগের অংশ হেডওয়ার্ড হয়, মনে আছে? একটু আগেই এই যে এখানেই মনে হয় না, ওই পেজটা মুছে দিছি যদিও। হেডওয়ার্ডের বিষয়টা মনে আপনাদের কিন্তু নোট করতে হবে, চুপচাপ বসে ইয়ারফোন লাগে গান শোনার মতো আমার বয়ান শুনলে কিন্তু হবে না, আপনাদের নিজেদের কিন্তু নোট খাতা নিয়ে নোট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু নোটস প্রোভাইড করবো না, আজকাল ক্লাস প্রোভাইড করব, নোট নিজে প্রোভাইড করতে হবে। আপনারা সবাই অনার্স মাস্টার্স পড়তেছেন বা কমপ্লিট করে ফেলছেন, এখন নোট দিয়ে খাওয়িয়ে দেওয়ার তো বিষয় না, নিজের দায়িত্বে নোটস আপনাদের করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো বলেছিলাম বড় সাবজেক্ট হইলে, বড় সাবজেক্টের ক্ষেত্রে অফ এর আগের অংশটা হয় হেডওয়ার্ড, ওই হেডওয়ার্ড সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, ওই হেডওয়ার্ড প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয়। এটাই ছিল আপনার রুলসটা। আর তারপরে 6 নাম্বার রুলস ছিল পিডিএফ তো দিব কিনা শিওর না, তবে রেকর্ড থাকবে অতটুকুই। একটা বই কিনবেন না, আপনারা কোর্স করতেছেন, এটা কিন্তু আসলে ভেরি সেম একটা বিষয়। আমি মানে মোস্টলি এনকারেজ করব সবাই অন্তত একটা বই অবশ্যই কিনে ফেলবেন, এটা আসলে খুবই একটা স্যাঁচড়া বিষয়, পিডিএফ পড়া হ্যান তেন, কেন এত লাইফের তো ইজি করার দরকার নাই, একটা বই পড়বেন এনাফ আমি মনে করি। পিডিএফটা দিব কিনা শিওর না, তারপরেও আমি অবশ্যই ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব। আচ্ছা, 6 নাম্বার রুল ছিল আগে অ্যাডজেক্টিভ থাকবে, যদি ভাই আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা সাবজেক্ট না, যেমন সুইট একটা অ্যাডজেক্টিভ, লাউড একটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা? এটার পরেরটা। সাবজেক্ট কোনটা? গ্যাপের পরেরটা। গ্যাপের পরে যদি প্লুরাল থাকে, গ্যাপের পরে যদি প্লুরাল, এই যে ইএস আছে প্লুরাল থাকে, তাহলে প্লুরাল হবে, যেমন আর। আবার গ্যাপের পরে যদি সিঙ্গুলার থাকতো, ধরেন এখানে এস বা ইএস যদি না থাকতো তাহলে আপনার আবার সিঙ্গুলার হইতো, তখন ওয়াজ হইতো। এই নিয়মটা, এই নিয়মটা আশা করি বুঝছেন। মাস্টার বইটা যা বলবেন লেটেস্ট এডিশন দেন, অনেকদিন ধরে মাস্টার বই এডিশন বেরোচ্ছে না, লেটেস্ট এডিশনটা দিলেই বললেই দিয়ে দিবে, সম্ভবত 22 সালের টাই লেটেস্ট আপাতত। আচ্ছা, এটা আমরা পড়ি নাই। আর ইফ আই উইশ ওয়ার,
ইফ 21 আছে, হ্যাঁ আশা করি 21ও হবে, সমস্যা নাই। ইফ আই উইশ, আরেকটা লিখে দিছিলাম আমি অ্যাজ ইফ বা অ্যাজ দো, এগুলাকে কি বলেছিলাম মনে আছে? এগুলো হচ্ছে রং বাজ ওয়ার্ড। আমি আবার মজার ছলে বলতেছি, এগুলো হচ্ছে রং বাজ ওয়ার্ড। কেন রং বাজ ওয়ার্ড? কারণ এগুলো হচ্ছে মাস্তান টাইপের, এগুলো সেন্টেন্সে আসলে বলে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। এগুলা থাকলে আমরা চোখ বন্ধ করে ওয়ার দাগাবো, কোনো কথাই না। দেখেন রিভিশন দেওয়ার সময় কিন্তু কয়েক সেকেন্ডে 21 হবে, সমস্যা নাই। রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ডে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শিখছি কিন্তু অনেক সময় নিয়ে, এটা মজার বিষয়। 9 নাম্বার রুলটা আমরা শিখছি এন্ড এর আগে পরে প্লুরাল, ঠিক আছে, কিন্তু এন্ড এর আগে পরে যদি নো দিয়ে থাকতো তাইলে কিন্তু সিঙ্গুলার হইতো। যেমন দেখেন এখানে সিমি বকুল, কথার কথা বলি, যদি নো সিমি নো বকুল কথার কথা বললাম থাকতো তাইলে কিন্তু আর প্লুরাল করতাম না, তাইলে কিন্তু সিঙ্গুলার করতাম, তাই না? এটা 9 নাম্বার শিখলাম। তারপরে 10 নাম্বার তো খুবই মজার একটা রুল ছিল, খুবই মজার একটা রুল, সেটা হচ্ছে দায়ের রুলটা। এখন এন্ড এর আগে যদি আপনার ওয়ার্ডে থাকবে, তার আগে যদি দা থাকে, কিন্তু এন্ড এর পরে যদি আপনার দা না থাকে, তাহলে বুঝতে হবে ব্যক্তি দুইজন না, ব্যক্তি একজন। যেমন 34 নাম্বারটা খেয়াল করেন, দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তাহলে বুঝবেন যে হেডমাস্টার সেই সেক্রেটারি, যে হেডমাস্টার সেই সেক্রেটারি। কিন্তু পরের লাইনটাই খেয়াল করেন, দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রিন্সিপাল, তাহলে হেডমাস্টার আলাদা আর প্রিন্সিপাল আলাদা। হেডমাস্টার মনে হয় চেয়ারম্যান যে কিনা স্কুলটা দিছে, আর প্রিন্সিপাল মনে করেন যে আলাদা ভাড়া করে প্রিন্সিপাল রাখছে, মানে ব্যক্তি কয়জন? দুইজন। যদি লেখা থাকতো দ্য হেডমাস্টার এন্ড প্রিন্সিপাল, তাহলে ব্যক্তি কিন্তু একজন হইতো, মানে যে মালিক স্কুলের সেই প্রিন্সিপাল হইছে। আশা করি বুঝতে পারছেন দায়ের নিয়মটা, ঠিক আছে? এটা রিভিশন হইলো। 11 নাম্বারটা ওই যে ভুগি সুগি জন্মগত এসের বিষয়টা, এটাও হইলো। আর এই যে ইস এভরি এর কাহিনী আশা করি আর জীবনেও ভুলবেন না। ইস এভরি মানে কি? প্রত্যেকে। আর এটার একদম ব্যবস্থা মানে পোস্টমর্টম করে দিছি, প্রত্যেকের ভাঙ্গা লেখা দিছি প্রতিযোগ এক, ভেঙ্গে ভেঙ্গে দেখাইলাম ইস এভরির সাথে এক যুক্ত আছে, আর এক মানে সিঙ্গুলার, তার মানে ইস এভরি নো এগুলা সিঙ্গুলার হবে। এই দেখেন ইজ বয়, 41 নাম্বারটা খেয়াল করেন, ইজ বয় ইজ গার্ল, ঠিক আছে, বয় গার্ল দুইজন মনে করতেছেন, কিন্তু জিনিসটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, ওয়াজ। এই হচ্ছে কি বিষয়, আর এগুলো একটু পড়ে নিবেন, দেখার তেমন কিছুই না। তারপরে আমরা অ্যাডজেক্টিভের এই রুলটা দিয়ে আমরা শেষ করলাম। এই অ্যাডজেক্টিভের এই রুলটা ছিল, সরি অ্যাডজেক্টিভ বলতেছি কেন, এটা হচ্ছে জাতি, শ্রেণী বুঝায়, শ্রেণী জাতি একই কথা, এক শ্রেণীর মানুষ এক জাতির মানুষ একই কথা, বুঝছেন? তো জাতি বুঝাবে, জাতি বুঝাইলে জিনিসটা সিঙ্গুলার থাকলেও